নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 10ম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প প্ল্যানচেট রহস্য। আজ থাকলো তৃতীয় পর্ব। মিসেস মালহোত্রার গৃহে প্ল্যানচেটের আসরে মিডিয়াম হওয়া শ্যামলীর অস্বাভাবিক মৃত্যুর পিছনে কারণ হিসাবে মিসেস মালহোত্রা অদৃশ্য কোনো প্রেত শক্তিকেই দায়ী করতে চাইছেন। তারপর কর্নেল ঘড়ি দেখে বললেন, আমাদের দেরি করা উচিত নয় মিস্টার খান্না, তাহলে চলুন আমরা মিসেস মালহোত্রার স্টাডিতে যাই। মিস্টার খান্না, আপনার স্টেনো ভদ্রলোক কি এসে গেছেন? ব্রিজেশ সিং উঠে গিয়ে দরজার বাইরে কাকে ডাকলেন। জয়গোপাল, রাজেন্দ্রজিকে পাঠিয়ে দাও। একটু পরে স্টেনোগ্রাফার ভদ্রলোক এলেন। 24-25 বছর বয়সের সুন্দর এক যুবক, মুখে মিষ্টি হাসি। আমার খুব ভালো লাগলো ভদ্রলোককে। হয়তো বাঘা বাঘা বুড়োদের মধ্যে একজন তাজা যুবক দেখতে পেলাম, তাই। স্টাডিতে ঢুকে গেলেন কর্নেল খান্না আর সেই রাজেন্দ্র। 2 মিনিট এ ঘরটা স্তব্ধ হয়ে থাকলো। তারপর ও ঘরের দরজা খুলে খান্না মুখ বের করে ডাকলেন, মিস্টার জয়সওয়াল, প্লিজ। জয়সওয়াল সাহেব রাজভারী মূর্তি নিয়ে উঠে গেলেন। আমি সিগারেট ধরালুম। তারপর দেখি জয়ন্তী উঠে গেল শ্রীমতী মালহোত্রার কাছে। উনি বসেছিলেন কোণের দিকে একটা চেয়ারে, সামান্য দূরে। জয়ন্তীকে উনি সস্নেহে জড়িয়ে ধরে জানালার কাছে গেলেন। তারপর দুজনের মধ্যে অস্ফুট স্বরে কথাবার্তা চলতে থাকলো। মনে মনে হাসলুম। শ্রীমতী চেলা হবার উপযুক্ত মেয়ে জয়ন্তী। নির্ঘাত এখন প্রেত শক্তি নিয়ে আলোচনা চলছে দুজনের মধ্যে। বিশেষ করে পুলিশের বেতার যন্ত্র বিজ্ঞানও ওদের তপ্ত করাইয়ে আরেকটি বিস্ফোরণ সৃষ্টি করেছে নিঃসন্দেহে। অধ্যাপক দ্বিবেদী মন মরা হয়ে বসেছিলেন। আমি ওর পাশে উঠে গেলুম। উনি খুশি হয়ে বললেন, আসুন আসুন মিস্টার চৌধুরী, দেখুন তো এসব কি গড়বড় কাণ্ড হলো। আগামী পরশু দিল্লিতে আমার এক বড় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল। ভেবেছিলাম রওনা দেব, অথচ আটকে গেলাম। কবে যে রাস্তা খুলবে তাও তো বলতে পারছে না কেউ। লোকটিকে গত সন্ধ্যা থেকেই খুব নিরীহ মনে হয়েছিল। উনি যে আমাদের গ্রিন ভিউ হোটেলেই নিচের সুইটে উঠেছেন কর্নেলের কাছে শুনেছিলাম। বললুম, আপনি নিশ্চয়ই আমাদের আসার আগেই এসেছেন এখানে? আমি এসেছি 3রা জুন। প্রতি বছরই ছুটির 2-1 সপ্তাহ এখানে কাটিয়ে যাই। এবার অবশ্য নানা প্রোগ্রামের দিন 5-এর বেশি থাকা যেত না। তার মানে আজ 8ই জুন, আজই রওনা হতুম। তাছাড়া একটু হাসলেন অধ্যাপক। তাছাড়া এবার হোটেলের চার্জও প্রায় বাড়িয়ে দিয়েছে। অত বেশি টাকা কোথায় বলুন? মিসেস মালহোত্রার সঙ্গে আলাপ কি এখানেই হয়েছে? আবার কোথায় হবে? অধ্যাপক একটু বিরক্ত হয়েই বললেন, গ্রিন ভিউতে গিয়ে প্রতি সিজনে ভদ্রমহিলা যেচে পড়ে সবার সঙ্গে আলাপ করে আসেন, বড্ড খামখেয়ালি। পরক্ষণে জিভ কাটলেন। শ্রীমতী মালহোত্রা শুনলেন না তো? জয়ন্তী দেবীকে নিয়ে উনি মেতে উঠেছেন। অধ্যাপক এবার গলার স্বর চাপা করলেন। ওর সঙ্গে আলাপ হয়েছে গত বছর জুনে। সেবারও এমনি প্ল্যানচেটের আসর বসিয়েছিল, তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। আর আমি অবশ্য সেই আসরে যোগ দিতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিল ওই দিন।
মিস্টার জয়সওয়ালও কি বরাবর আসেন এখানে? না, এই প্রথম। বলছিলেন তো তাই। কে জানে কেন ভদ্রলোককে আমার কেমন রহস্যময় মনে হয়। আপনার হয় না? যা বলেছেন, কেমন যেন চাপা চালচলন। তার উপর ওর মধ্যে একটা পুলিশি ঢঙের সবজান্তা ভাব লক্ষ্য করেছেন? ওটা আমার দুচক্ষের বিষ। ওনাকে রিটায়ার্ড পুলিশ সুপার। আবার সায় দিলুম। একটুও বেঠিক বলেননি স্যার। স্যার শুনে অধ্যাপক আরো নরম হয়ে বললেন, আপনি একজন মডার্ন ইয়ং ম্যান, আপনি ঠিক বুঝবেন এইসব পুলিশ টুলিশের মানেটা কি। স্যার, মানুষের ব্যক্তিগত অধিকার অর্থাৎ জন্মগত স্বাধীনতার দাবিকে দমন করার জন্যই তো রাষ্ট্র এদের পুষে রেখেছে, তাই না? ডক্টর হেন্ডারটার্ভ গেটাস্কিনটিকভের থিওরি কথা নিশ্চয়ই জানেন। রাষ্ট্র মানেই ব্যক্তির হাতের হাতকড়া। হাতকড়া তত্ত্বের ৩ নম্বর অধ্যায়ে তিনি বলেছেন, আমার মহা সৌভাগ্য। অধ্যাপকের হাত থেকে বাঁচাতে জয়সওয়াল বেরিয়ে এলেন। তারপর মুন্ডু বাড়িয়ে খান্না ডাকলেন, অধ্যাপক দ্বিবেদী প্লিজ। অধ্যাপক মুহূর্তে স্প্রিং এর মতো গুটিয়ে সুরসুর করে চলে গেলেন। ওর মুখ দেখে মায়া জাগছিল। জয়সওয়াল এসে আমার পাশে গম্ভীর মুখে বসে পড়লেন। বললুম, আচ্ছা ঝামেলায় পড়া গেল স্যার। জয়সওয়াল পকেট থেকে পাইপ বের করে বললেন, আপনার আবার কি ঝামেলা চৌধুরী? ইয়ং ম্যান, তারপর ধুরন্ধর প্রাইভেট গোয়েন্দার সঙ্গী, মজাটা উপভোগ করে যান না চুপচাপ। ওর কথার ভঙ্গিতে মনে মনে খাপ্পা হলুম। তবে সেই ভাবটা লুকিয়ে মুখে হাসি ফুটিয়ে বললুম, যা বলেছেন, তবে মুশকিল কি জানেন? গোয়েন্দার পাল্লায় পড়ে আবার প্রাণে মারা না যাই এবার। জয়সওয়াল ভুরু কুঁচকে বললেন, তেমন কি কোনো লক্ষণ দেখছেন? লক্ষণ কি আপনিও দেখতে পাচ্ছেন? না তো। হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যেকেই কি ক্রমশ বেশি করে জড়িয়ে পড়ছি না? কি বলতে চান আপনি? ওরে বাবা, এই যে ভারী কড়া ধাতের লোক, হবে নাই বা কেন? জাঁদরেল পুলিশ সুপার ছিল এক সময়। আমতা আমতা করে বললুম, কতদিন আটকে পড়ে থাকবো আমরা, কোনো ঠিক নেই। কিন্তু বেশ বুঝতে পারছি, যতদিন থাকবো তত বেশি করে আমাদের প্রত্যেককে জেরা করা হবে। প্রতিদিনই নতুন নতুন প্রশ্ন গজাবে ওদের মাথায়, আর এমনি করে ডাকা হবে, জবাব দিতে হবে। হরি বল। কথাটা বুঝলেন যেন জয়সওয়াল। পাইপের তামাকে আগুন জেলে বললেন, ঠিক, তা ঠিক, আই এগ্রি। আপনি তো স্যার জয়পুরে থাকেন। হ্যাঁ, কেন? জয়পুরের আবহাওয়া এখন কিরকম বলেন তো? প্রচন্ড গরম। বাঙালি বাবুরা কল্পনাও করতে পারবেন না। তাহলে তো স্যার আপনার এখানে পুরো গ্রীষ্মকালটা কাটিয়ে যেতে আপত্তি থাকার কথা নয়। রাস্তায় ধস ছাড়লেই বা কি? হোটেল ভাড়াটা দেবে কে? আপনার কর্নেল সাহেব দিতে রাজি থাকলে তো ভালোই। বুঝলুম লোকটার সঙ্গে জমবে না। এ বড্ড বদমেজাজি গোয়ার প্রকৃতির লোক। তাই চুপচাপ বসে থাকলুম। একটু পরে জয়সওয়াল নিজের মনে বলে উঠলেন, গোয়েন্দাগিরি ফালানো হচ্ছে আমার। কেন যে এসব প্রাইভেট হ্যান্ডকে খান্না পাত্তা দেয় বুঝি না। আমি বলবো কর্তৃপক্ষকে, নিশ্চয়ই বলবো, দেখবেন। সবই নয় বললুম, আমাকে কি কিছু বলছেন স্যার? জয়সওয়াল এতক্ষণে ফেটে পড়লেন। বলছি, আপনার ওই নির্বোধ সঙ্গীটিকে বলবেন বলেই বলছি। বলবেন, ডিটেকশন অত সহজ নয়। আরে, ভিকটিম মেয়েটির পাশের চেয়ারে ছিলুম বলেই আমি ওকে অন্ধকারে দিব্যাস্ত্র প্রয়োগ করে মেরে ফেললুম। বলে কি নির্বোধের মতো? চেনা নেই, জানা নেই, কোথায় কলকাতার এক বাঙালি, সামান্য এক লেরকি, আর আমি হলাম রাজস্থানের রিটায়ার্ড পুলিশ সুপার মিস্টার রঘুবীর জয়সওয়াল, যার দাপটে একসময় পাগলা হাতিরও মগজের অসুখ সেরে যেত। খান্নাটা ওর পাল্লায় পড়ে নির্ঘাত মরবে। বলেই জয়সওয়াল সাহেব উঠলেন, গটগট করে বেরিয়ে গেলেন। যাবার সময় ব্রিজেশ সিং ওর পাশে পাশে এগিয়ে বলে এলেন, হোটেল ছেড়ে কোথাও গেলে আমাদের লোককে বলে যাবেন স্যার, জাস্ট এ রুটিন ইনস্ট্রাকশন। জয়সওয়াল আচ্ছা বলে জোর ধমক দিয়ে পর্দা তুলে অদৃশ্য হলেন। লন থেকে ওর জুতোর শব্দ ভেসে আসতে লাগলো। ব্রিজেশ সিং চাপা হেসে আমার দিকে এগিয়ে গেলেন।
বললেন, মেজাজ খুব খারাপ হয়ে গেল কেন জয়সওয়ালজির? নিশ্চয়ই কর্নেল সাহেব কোথাও জোর ঘা দিয়েছেন, বুঝলেন মিস্টার চৌধুরী? বললাম, তাই তো মনে হচ্ছে। আচ্ছা মিস্টার সিং, ওকে কি এই প্রথম দেখলেন আপনি, নাকি আগে পরিচয় ছিল? এই প্রথম, তবে পুলিশ বিভাগে ওর প্রচন্ড নাম আছে শুনেছি। উনি আমাদের হোটেলেই উঠেছেন, জানতুম না, তাহলে তো আগেই আলাপ করে ফেলতাম। খবরদার খবরদার, বড্ড বদরাগী মানুষ, কখনো ঘাটাতে যাবেন না কিন্তু। ব্রিজেশ সিং একটু দাঁড়িয়ে থেকে লনের দিকে বেরোলেন। তারপর অধ্যাপককে বেরিয়ে আসতে দেখা গেল। উনি মেজাজ খারাপ করে বেরোচ্ছেন না, তা ওর মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল। খান্না যথারীতি ডাকলেন, মিসেস মালহোত্রা প্লিজ। অধ্যাপক আপন মনে হাসতে হাসতে বেরিয়ে গেলেন পর্দা তুলে। আমাদের দিকে ঘুরেও তাকালেন না। শ্রীমতী মালহোত্রার স্টাডিতে গিয়ে ঢুকলে জয়ন্তী আমার কাছে এসে বসল। বললুম, খুব প্রেতচর্চা করা হচ্ছিল যেন। জয়ন্তী একটু হাসল। হ্যাঁ, কিন্তু আমি অবাক হচ্ছি যে আপনাকেও এখানে বসে ডাকের অপেক্ষা করতে হচ্ছে কেন। ভেবেছিলুম কর্নেলের অন্তরঙ্গ সঙ্গী আপনি, নিশ্চয়ই ওদের টেবিলে থাকবেন ওদের সঙ্গে। অবাক আমিও একটু হইনি তা বলবো না, তবে আমার বৃদ্ধ বন্ধুটির অনেক কাজই রহস্যময়। তার মানে আপনাকেও নিশ্চয়ই সন্দেহের আওতায় রাখা হয়েছে? সেটা মোটেও অস্বাভাবিক নয়। তাহলে আমাকেও তাই রাখা হয়েছে। বললাম তো, সেটাই নিয়ম এসব ক্ষেত্রে। কিন্তু শ্যামলীকে আমি বলেই ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে যেন প্রচন্ড অভিমানে থেমে গেল জয়ন্তী। ডাকলুম, জয়ন্তী বলুন। মিসেস মালহোত্রার সঙ্গে কথা বলতে আপনার ভয় হচ্ছিল না তো? কেন, কিসের ভয়? বলেই জয়ন্তী যেন সামলে নিল। পরক্ষণে একটু হেসে ফের বলল, আপনারা তো কাছাকাছি ছিলেন। আসলে কি জানেন, ভদ্রমহিলা খুব অমায়িক সাদা সিধে মানুষ, শুধু একটু আধটু পাগলামি যা করেন মাঝে মধ্যে। কথা বলে আরো বুঝলুম, উনি অনেক সময় অবসেশনের ঘোরে অনেক কিছু করেন, পরে জ্ঞান হলে খুব পস্তান। অবসেশনের রুগী? বলেন কি? হ্যাঁ, আমি তো সোজা ফোন আর ঘড়ির তার কাটার কথা জিজ্ঞেস করে বসলুম। তখন উনি বাধা দিয়ে বলল, সর্বনাশ, আপনি ওকে বলে দিলেন? হতে কি? জয়ন্তী বেপরোয়া হয়ে জবাব দিল, তা উনি কি বললেন জানেন? হ্যাঁ, আমার হাত দিয়েই পরলোকের বাসিন্দারা এই কাজটি করিয়েছে। তাদের কি উদ্দেশ্য ছিল আমি জানি না। যাই হোক, পরে যখন সব মনে পড়লো তখন বেশ ভয় পেয়ে গেলুম। তবে এবার নিজের মুখেই স্বীকার করব। আমি বললুম, হ্যাঁ তাই করুন। তখন উনি বললেন, শুধু এটাই নয়, এমন অনেক কাজ উনি সময় সময় করে ফেলেন যার কোনো মাথা মুন্ডু নেই। একবার নাকি বাগানের রাত্রিবেলা নিজের শাড়ি পুঁতে রেখে এসেছিলেন। সরোজু সেটা পরে আবিষ্কার করে। সরোজুও এ কথাটা আমাকে বলেছিল। তখন আপনাকে বলতে ভুলে গিয়েছিল। অবসেশনের রুগীরা এই কাজ করে বটে। তাহলে জয়ন্তবাবু, অবসেশনে থাকা অবস্থায় উনি কাকেও মেরে ফেলতেও তো পারেন। খুব পারেন। কর্নেল একটা ঘটনার কথা বলেছিলেন, তাতে এক অবসেশনের রুগী নিজের স্ত্রীর গলা টিপে খুন করেছিল। পরে তার আর কিচ্ছু মনে ছিল না। জয়ন্তী আটকে উঠল, সর্বনাশ, তাহলে তো এ ভদ্রমহিলার কাছ থেকে দূরে থাকাই নিরাপদ। হেসে বললুম, আপনি তো পাহাড়ে চড়া খেলোয়াড় মেয়ে, আপনার গায়ের জন্য বিদ্যা পারবেন না, নিশ্চিন্তে থাকুন। এই সময় শ্রীমতী মালহোত্রা হাসতে হাসতে বেরিয়ে এলেন। এত শিগগির? খান্না ডাকলেন, জয়ন্তবাবু আসুন। কর্নেল সঙ্গে অনেকবার অনেক হত্যাকাণ্ডের তদন্তে উপস্থিত থাকা সৌভাগ্য হয়েছে, কিন্তু কখনো আমাকে বাইরের লোকের মতো প্রশ্ন করা হয়নি, কিংবা বাইরে বসে থাকতেও হয়নি। এবার এমন কাণ্ডের অর্থ খুঁজে পাচ্ছিলাম না। একটু অভিমানও হয়েছিল, তবু সেটুকু চেপে সপ্রতিভ ভঙ্গিতে স্টাডিতে ঢুকলুম। খান্না বললেন, বসুন, আপনার নাম, ঠিকানা, পেশা ইত্যাদি বলুন। বললুম। স্টেনো ভদ্রলোক লিখে নিলেন। টেবিলের অন্য পাশে কর্নেল গম্ভীর মুখে বসে রয়েছেন। আমার দিকে তিনি তাকাচ্ছেন না।
খান্না বললেন, আপনাকে শুধু একটিমাত্র প্রশ্ন করব জয়ন্তবাবু। বেশ তো, করুন না। গত রাত্রের ভূতের আসরে যখন আলো একেবারে নিভিয়ে দেওয়া হয়, তারপর থেকে আবার আলো জ্বলে ওঠার মধ্যে, অর্থাৎ যতক্ষণ ঘরটা অন্ধকার ছিল, আপনি কি আপনার চেয়ার ছেড়ে এক মুহূর্তের জন্য উঠেছিলেন? এ তো বড় অদ্ভুত প্রশ্ন। আমি ঘাবড়ে গেলাম। খান্না আমার তাকানো দেখে কিছু টের পেয়ে আবার বললেন, দয়া করে জবাব দিন। দৃঢ় কণ্ঠে বললুম, না। এবার কর্নেল বললেন, জয়ন্ত, সত্যি কথাটা বলো। বললুম, আমার উঠতে ইচ্ছা করছিল, কারণ শ্যামলীর কণ্ঠস্বরে আমার সন্দেহ জেগেছিল। কিন্তু তুমি ওঠোনি। না। কেন? এখন বলা কঠিন। হয়তো ভেবেছিলাম যদি সত্যি ভূত প্রেত হয় আমার ক্ষতি করতে পারে, কিংবা উঠতে গেলে চেয়ারে শব্দ হবে, কারোর সঙ্গে ধাক্কা লাগতেও পারে। তাহলে শ্যামলীর গলার স্বর শুনে তোমার সন্দেহ হয়েছিল? হ্যাঁ, মনে হচ্ছিল অন্য কেউ কথা বলছে। কর্নেল ঘাড় নাড়লেন, তারপর খান্নার দিকে তাকালেন। খান্না বললেন, একটা মূল্যবান সূত্র দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জয়ন্তবাবু। ঠিক আছে, চলুন আপনাকে পৌঁছে দিই। বেরিয়ে দেখি পাশাপাশি বসে জয়ন্তী আর মিসেস মালহোত্রা গল্প করছেন। খান্না জয়ন্তীকে ডাকলেন। জয়ন্তী ভীতু মুখে চলে গেল। আমি শ্রীমতী মালহোত্রার পাশে গিয়ে বসলুম। উনি সস্নেহে বললেন, আপনার সঙ্গে ভালো করে আলাপই হয়নি, বসুন বসুন। মা ও ছেলের কিছুক্ষণ আলোচনা করা যাক। বানেশ্বরে বুঝি এই প্রথম আসা হলো? হ্যাঁ, প্রথমই, কিন্তু এসেই পড়ে গেলুম ঝামেলায়। না না, সব ঝামেলা মিটে যাবে, কিছু ভাববেন না। কেউ টের পাচ্ছে না আসল ব্যাপারটা কি, পেলেও মানতে চায় না। এর ফলে কি হয়, এই তো সবে শুরু। কমিউনিকেশন বন্ধ, বেতার যন্ত্র বিগড়েছে, মানুষ মরল, এরপর আবার সাংঘাতিক কিছু হবে আরো। আমি দিবাচক্ষে সব দেখতে পাচ্ছি। এসব বলতে বলতে হঠাৎ তিনি করলেন কি, নিজের শাড়ির আঁচলটা ফরফর করে ফেলে ফেললেন। বাধা দেবার ফুরসতই পেলাম না। ওর চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ওর অস্বাভাবিক দৃষ্টি, চোখ কাঁপছে। তারপর উনি ছাইদানি আর টেবিলটা উল্টে দিলেন। আমি বাধা দিতে গিয়েই টের পেলুম ওর হাত দুটো একেবারে ইস্পাতের তৈরি। এক ধাক্কায় ছিটকে পড়লুম মেঝে, জোর চোট লাগলো। শ্রীমতী মালহোত্রা এবার কোণের দিকে শান্তভাবে এগোচ্ছেন। মেঝে থেকে উঠেই চেঁচিয়ে ডাকলুম, মিস্টার সিং, সরজু, লক্ষ্মণ। ব্রিজেশ সিং দৌড়ে এলো। লক্ষ্মণ আর সরজু এসে গেল। শ্রীমতী মালহোত্রা তখন কোণের একটা পুতুল তুলে আছাড় দিতে যাচ্ছেন। ব্রিজেশ সিং ধরে ফেললেন, কিন্তু ওর গায়ে অসুরের শক্তি। ব্রিজেশও পড়ে গেলেন মেঝে। তিনি তখন বিড়বিড় করে কি বলছেন, পুতুলটা হাতে ধরা। এরপর সরজু দৌড়ে ভেতরে কোথাও একটা গেল। তারপর একটা তাতানো লাল লোহা এনে সামনে ধরে চেঁচিয়ে বলল, মাইজি, হোশ মে আয়। অমনি বৃদ্ধা চোখ বড় করে পড়ে গেলেন। এবার আমরা জানতে পারলুম ভদ্রমহিলা সম্ভবত উৎকট হিস্টেরিয়া রোগে আক্রান্ত। বরাবর এসব সামলাতে তাদের প্রাণান্ত হয়। লক্ষ্মণ এসব কথা আমাকে ইনিয়ে বিনিয়ে শোনাতে শুরু করলো। সরজু তখন মাইজিকে সামলাচ্ছে। লক্ষ্মণ বলল, 2 সাল আগে মালহোত্রাজি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর মাইজির এই আজব রোগ হয়েছে। দাওয়াই পানির কথা বলতে গেলে মাইজি তেড়ে মারতে আসবেন। লেকিন আসলি বাত হচ্ছে মাইজির পেটের মধ্যে কি করে ওই আসলি ভূতটা ঢুকে গেছে। শ্রীমতী মালহোত্রাকে নিয়ে ওরা ভেতরে শোবার ঘরে চলে গেলে আমি বেরোলুম। ঘরের এই পরিবেশে আমার দম আটকে আসছিল। বাইরের লনে কিছুক্ষণ পাইচারি করলুম, কিন্তু জয়ন্তী বা কর্নেলরা কেউ বেরোচ্ছেন না। ব্যাপার কি? জয়ন্তীকে অতক্ষণ ধরে প্রশ্ন করা কেন? আমার মাথায় একটা আবছা সন্দেহ ভেসে এলো। জয়ন্তী বা শ্যামলীর কথা তো কিছুই জানি না। এমনও তো হতে পারে যে পারেখের সাথে কোনো প্রণয় ঘটিত ঘটনার জের এই বানেশ্বর অবধি ধেয়ে এসেছিল এবং পরিণামে পারেখ আর শ্যামলীর মৃত্যু ঘটল। সন্দেহটা মাথায় দিবি ভেসে বেড়াতে থাকলো। কলকাতায় সাউথ পার্ক লেনের সেই 2 বোন মিতা রিতার কেসটা মনে পড়ে যাচ্ছিল। ওরা দুজনে একজনকেই ভালোবাসত। পরিণামে ছোট বোন রীতা দিদিকে হত্যা করতেও কুণ্ঠিত হয়নি। বিহারের পাহাড়ে এরকমই ঘটনা ঘটেছিল। ধুরন্ধর গোয়েন্দা কর্নেল
কয়েক ঘন্টার মধ্যে হত্যাকারীকে আবিষ্কার করতে পেরেছিলেন। বানেশ্বরের ঘটনার সঙ্গে সেই ঘটনার মিলের কথা চিন্তা করে আমি ভীষণ চঞ্চল হয়ে উঠলাম। জয়ন্তীকে এখনো জিজ্ঞাসা করা হচ্ছে দেখে বুঝলাম কর্নেল আগের ঘটনাটা ভোলেননি। অমনি গা শিউরে উঠল। জয়ন্তী কি রীতা? কিন্তু ও তো এত ভালো মেয়ে, সরল, নিরহংকারী। না না না, আমি ভুল ভাবছি। তারা যদিও ভূতের পাহাড় থেকে ধাক্কা দিয়ে পারেককে ফেলে দিয়েও থাকে। ভূতের পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলা সহজ হলো? শ্যামলীকে কিভাবে মারলো সে? অতগুলো লোকের মধ্যে অন্ধকার হলেও চেয়ার থেকে উঠে গিয়ে হত্যা করার মতো দক্ষতা, চাতুর্য আর নার্ভ তার যে নেই, আমি এতে নিঃসন্দেহ। কর্নেল বলেছেন এ কাজ কোনো প্রচণ্ড শক্তিধর, ক্ষুরোধার বুদ্ধি সম্পন্ন অভিজ্ঞ হত্যাকারীর। সে প্রেত হোক আর মানুষ হোক, তার শক্তি অতি সাংঘাতিক। তাছাড়া প্যাথোজেন বা নাতেমা নামক আদিম জিভারো ইন্ডিয়ানদের ব্যবহৃত বিষ কোথায় পাবে জয়ন্তী? যদি পায় সে তো অন্য কোথাও অন্য কোনো সুযোগ তা ব্যবহার করতে পারত। এমনকি তা বাদেও কোনো পর্বতাভিযানে গিয়ে শ্যামলীকে খুব সহজেই সে ধাক্কা দিয়েই তুষার খাদে ফেলে মারতে পারত। ধরা যাক যেভাবে মোহনকে মেরেছে সেভাবে তাকেও মারতে পারত ভূতের পাহাড়ে গিয়ে। কেউ কোনো সন্দেহ করতো না, কারণ দুজনেরই পাহাড়ে চড়ার সার্টিফিকেট আছে। জয়ন্তী কৈফিয়ত দিত। পশ্চিমের খারাইবে ওঠার চেষ্টা করেছিল তারা। হঠাৎ দুর্ঘটনা ঘটেছে, খুবই স্বাভাবিক কৈফিয়ত হতো। কিন্তু আর একটা যুক্তি মনে ভেসে এলো, সেটাও কর্নেলের। হত্যাকারী যেই হোক, শ্যামলীকে হত্যা করেছে সে আকস্মিক সিদ্ধান্ত। কথাটা বারবার নড়াচড়া করে দেখলুম। হ্যাঁ, ঠিক তাই বটে। কারণ খুব সামান্য নয়, হত্যাকারী মরিয়া হয়ে ঝুঁকিটা নিয়েছিল তা বোঝা যায়। মার্ডার ওয়েপন বা হত্যার অস্ত্র যাই হোক, হত্যা করার মতলব যদি আগেই পরিকল্পিত হয়ে থাকে, তাহলে এতগুলো লোকের মধ্যে তা ব্যবহার না করে অন্যখানে শ্যামলীকে একা পেয়ে দিব্যি কাজে লাগানো যেত নাকি? বিশেষ করে জয়ন্তী যদি হত্যাকারী হয়, তাহলে তো তার সুযোগের জন্য প্ল্যানচেটের আসরে আসতে হবে কেন? ধরা যাক জয়ন্তী মোহনকে খাদে ধাক্কা দিয়ে ফেলেছে এবং শ্যামলী আড়াল থেকে দেখেছে। তারপর হঠাৎ প্ল্যানচেট আসলে সুযোগ পেয়ে প্রিয় বান্ধবীর কীর্তি ফাঁস করতে চেয়েছে। এতে জয়ন্তী বিপদ বুঝেই শ্যামলীকে কোনো অজ্ঞাত অস্ত্রে হত্যা করেছে। আবার দেখলুম জয়ন্তীর দিকে সন্দেহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। তখন হাল ছেড়ে দিয়ে কিছুক্ষণ সিগারেটে দেখলুম এবং পাইচারি করলুম। হ্যাঁ এবং নার দোলায় অস্থির হতে থাকলুম। খানিকটা আগে হলুদ গাছের ছায়ায় দাঁড়িয়ে জয়ন্তী প্রেত শক্তিকে হত্যাকারী প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছিল কেন? সে সুশিক্ষিতা আধুনিকা। আবার অবাক লাগছিল তার মতামত। অবশ্য শ্যামলী গতকালের বিকেলে ভূতের পাহাড়ে ওকে কুসংস্কারাচ্ছন্ন বলে বিদ্রুপ করছিল বটে। তাহলেও আজ জয়ন্তী যেন ভূত প্রেত নিয়ে তার আত্মরক্ষার জন্য নিছক একটা সাফাই গড়ে তুলেছিল আমার কাছে। না, ভূতে আমার এখন এই উজ্জ্বল দিনের বেলায় একটুও বিশ্বাস নেই। চমৎকার ঝিরঝিরে বাতাস দিচ্ছে, চারিদিকে স্পষ্টতার মধ্যে কোনো অশুভ শক্তির চিহ্ন নেই। সিগারেট শেষ হলে একটা সিদ্ধান্ত নিলাম, জয়ন্তীর সঙ্গে যতটা পারি ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করব। দেখা যাক এতে কতখানি ফল পাওয়া যায়। নিপুণ প্রেমের অভিনয় দিয়ে অবশ্য জানি না ও যদি সত্যিকার হত্যাকারী হয় কতখানি সিদ্ধি লাভে সম্ভব হব। অন্তত এটুকু বলতে পারি, বহুদিন ধরে ধুরন্ধর এক গোয়েন্দার শিষ্যত্ব নিয়ে যা কিছু শিখেছি তার ঠিক ঠিক প্রয়োগ করতে পারলে কিছুটা কাজ হবেই। হাসি পেল। প্রেমের অভিনয় করতে গিয়ে যদি সত্যি সত্যি প্রেমে পড়ে যাই, তাহলে তো উল্টো বিপদ হবে। জয়ন্তীর মধ্যে একটা মারাত্মক টান আছে, এমনিতেই তার খপ্পরে পড়েছি আজ সকাল থেকে। ওকে না দেখে ব্যস্ত হয়ে পড়ছিলাম না এতক্ষণ। মনকে বললুম, শক্ত হবি বেটা, খবরদার বেশি দূর এগিয়েছ কি মরেছ। তখনও কর্নেলদের কোনো পাত্তা নেই। ব্যস্ত হয়ে ডাইনিং হলে উঁকি মেরে চলে এলুম। তারপর একেবারে গেট পেরিয়ে রাস্তায় উঠলুম। অন্যমনস্কভাবে হোটেলের দিকে চলেছি। হঠাৎ দেখি রাস্তার ধারে বেমক্কা গজিয়ে ওঠা পিরামিডের মতো 3 কোনা প্রচন্ড ন্যাড়া পাথরের কাছে দাঁড়িয়ে জয়সওয়ালজি পাইপ টানছেন। সূর্য এখন প্রায় মাথার ওপর, তাই পাথরটার উত্তর ধারে ছায়া সেটে গেছে। ওই এক ফালি ছায়ায় ভদ্রলোক আপন মনে দাঁড়িয়ে রয়েছেন। পিঠটা পাথরে ঠেকিয়ে একটু বাঁকাও হয়েছেন।
আমি এই বদমেজাজি প্রাক্তন পুলিশ ডিক্টেটরের পাল্লায় পড়া বাঞ্ছনীয় মনে করলুম না। কিছুক্ষণ আগে যেভাবে রেগে বেগে বেরিয়ে এসেছেন বলা যায় না, এখন এই রাগটা আমার উপর ঝেড়ে বসতে পারেন পুরোপুরি। এগিয়ে যাচ্ছি, হঠাৎ উনি হাত তুলে ডাকলেন, চৌধুরীজি প্লিজ কাম হিয়ার। গলার স্বর একেবারে অন্যরকম এখন, তবু ভয়ে ভয়ে কাছে গেলুম। এখনো হোটেলে ফেরেননি স্যার? না, জাস্ট থিঙ্কিং, ভাবছি। আসুন চৌধুরীজি। এখানে ওইভাবে দাঁড়িয়ে প্রাক্তন পুলিশ সুপার কি ভাবছেন জানতে কৌতূহল হচ্ছিল। আমি কাছে গেলে পা বাড়ালেন, তারপর আমার একটা হাত নিয়ে বললেন, আমার মেজাজ সময় সময় লোকে বড্ড বিগড়ে দেয়, তখন সামনে যাকে পাই কড়া কথা বলে বসি। আপনি আমার ছেলের বয়সী চৌধুরীজি, দয়া করে কিছু মনে করবেন না। ব্যস্তভাবে বললুম, না না, কি যে বলেন স্যার। দেখুন, আমি সেই 22 বছর বয়সে ব্রিটিশ আমলে পুলিশের চাকরি নিয়েছিলাম। নিজের যোগ্যতায় সামান্য সার্জেন্ট থেকে অবশেষে পুলিশ সুপার হয়েছিল। অজস্র মেডেল আর পুরস্কার পেয়েছি জীবনে। কত মারাত্মক সব কেসের অপরাধীদের খুঁজে বের করেছি। সে এক দীর্ঘ রোমাঞ্চকর অধ্যায় ছিল জীবনের। আমার চোখে চোখ পড়লেই গল গল করে অপরাধীরা সব কবুল করে যেত। আপনি রাজস্থানে যান, তামাম স্টেট আমার নাম শুনলে এখনো বলে উঠবে, হ্যাঁ পুলিশ সুপার একজনই ছিল, সে জয়সওয়ালজি। এখন আমার অবসর জীবন, আজ 10 বছর অবসর নিয়েছি, বয়স হয়েছে। ছোটাছুটি বা কোনো ঝামেলা বিলকুল পছন্দ হয় না, পারিও না। কিন্তু বড় কষ্ট হয় চৌধুরীজি, বুঝলেন? কোন জমানা ছিল আর আজ কোন জমানা এলো। শাসন চালাবার যোগ্যতা নেই, বুদ্ধিশুদ্ধি নেই, সব আলুর কারবারি ঢুকেছে প্রশাসনে। আর পুলিশ প্রশাসন, অযোগ্য নির্বোধ কতগুলো লোক ঘুরে বেড়াচ্ছে। পুলিশ শুনলেই এক সময় লোকের পিলে চমকে উঠত, আর আজ পুলিশের প্যান্ট খুলে লোকেরা ল্যাজ খুঁজে দেখে। হো হো করে হেসে জয়সওয়ালজি বললেন, হাসবেন না, হাসির কথা নয়, খুবই দুর্ভাবনার কথা চৌধুরীজি। পুলিশকে যদি ভয় না করলে তো প্রশাসন চলবে কেমন করে? তাই তো এই অরাজক অবস্থা সারা দেশে। দুর্নীতি আর খুন জখম হু হু করে বেড়ে গেছে। এত ক্রিমিনাল বেড়ে যাওয়ার কারণ কি জানেন? লোকে পুলিশকে আর ভয় করে না। দেখছে এরা আসলে কাকতারুয়া খড়ের মূর্তি, তালপাতার সেপাই, সব হাতে খেলনা বন্দুক পিস্তল। যান পরীক্ষা করে দেখুন, গুলি বেরোয় না, বেরোয় গুলতির গুল। আবার হাসি এলো, কিন্তু সামলে নিলুম। কড়া ধমক খাওয়া বিচিত্র নয়। বললুম, ঠিক বলেছেন স্যার, আমাদের পশ্চিমবঙ্গে তো তাই ঘটছে। বাচ্চা ছেলেরা পুলিশের হাত থেকে বন্দুক পিস্তল কেড়ে নিয়ে কেটে পড়ছে। জয়সওয়ালজি জোর নড়ে উঠলেন, বিলকুল তাই ঘটেছে। আরে তুমি হচ্ছে কিনা পুলিশ, ব্রিটিশ ট্র্যাডিশনের বীরত্ব, তেজ, শক্তি, সাহস তোমার রক্তে থাকবে গাঁথা। তা কিনা হাতে এমন সাংঘাতিক অস্ত্র থাকতে তুমি ভ্যাবলার মতো মার খাচ্ছ। পশ্চিমবঙ্গের ব্যাপার দেখতে দেখতে আমি পাগল হয়ে যাই চৌধুরীজি। যার হাতে আগ্নেয়াস্ত্র তাকে কিনা সামান্য ছুরি দিয়েই কাহিল করে মারছে। আমি হাসবো না কাঁদবো ভেবে পাই না। যখন নাকি বন্দুক পিস্তলের সঙ্গে শেকল লটকানো রয়েছে, সব বাঘ এখন গিদ্ধর হয়ে গেছে। চৌধুরী আমার হাত নিষ্পিস করে, দিক না একদিনের জন্য পশ্চিমবঙ্গের পুলিশ কর্তার দায়িত্ব আমার কাঁধে, মাত্র একদিন, বুঝলেন? দেখবেন সব সালা সাইস্তা হয়ে গেছে। সাই দিলুম, যা বলেছেন স্যার। এই খানাটাকে কি ভাবছেন? ও তো একটা বুদ্ধুর বুদ্ধু। পুলিশ ইন্সপেক্টর হয়েছে নেহাত খুঁটির জোরে। ও একজন কনস্টেবল হওয়ারও যোগ্য নয়। তাছাড়া কিছু মনে করবেন না চৌধুরী, আপনার কর্নেল ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড আমি জানি না। না উনি চোখের সামনে যা দেখছেন তা ছেড়ে দিয়ে তফাতে ঘুরতে যাচ্ছেন। কোনো কোনো মানুষের স্বভাব অবশ্য এমনই হয়। আপনার কর্নেল কি ডিটেকটিভ ডিপার্টমেন্টে ছিলেন? জবাব দিলুম, না না, উনি মিলিটারির লোক। জয়সওয়ালজি পথের মধ্যে দাঁড়িয়ে পড়ে ঘোঁত ঘোঁত করে পুলিশি হাসি হাসলেন। শখের গোয়েন্দা। আগে হ্যাঁ, ওর অনেক হবির মধ্যে এটাও একটা। জয়সওয়ালজি আমার দিকে টেরা চোখে তাকিয়ে বললেন, আপনার ওই বৃদ্ধ ভদ্রলোককে বলে দেবেন খুনোখুনি হবির মধ্যে পড়ে না।
আগুন নিয়ে খেলার সামিল। আরে বাবা, ডিটেকশন বিদ্যা যদি এতই সহজ আর অশিক্ষিত পটুত্বের ব্যাপার হতো, তাহলে আর ট্রেনিং এবং অভিজ্ঞতার দরকার হতো না। হোটেলের গেটে এসে পড়েছিলাম, তাই বাঁদিকে ঘুরছি। জয়সওয়ালজি আমার হাত ধরে টানলেন। লাঞ্চের এখনো ঢের দেরি আছে, চলুন না একবার নেপাল বর্ডার অবধি ঘুরে দেখে আসি কি অবস্থা। আমি তখন বললুম, সারদা নদী পেরিয়ে নেপাল হয়ে বেরোনো যায়? খান্না কি জবাব দিল শুনলেন তো? আমি বাজি রেখে বলছি, বেটা ওদিকে কখনো পা বাড়ায়নি, ওদিকটা আমার চেনা। প্রস্তাবটা ভালো মনে হলো। রাস্তা কবে মেরামত হবে ঠিক নেই, কালই যদি দরকার বুঝিয়ে ঘুরপথে বেরিয়ে যাওয়ার সুযোগ পেলে ছাড়া উচিত হবে না। খুব বেশি দিন থাকাও যাবে না, ছুটি পুড়িয়ে যাবে। তাই ওর সঙ্গে পা বাড়ালুম। বললুম, কত দূর জায়গাটা? জয়সওয়ালজি জবাব দিলেন, বেশি না, 1 কিলোমিটার মাত্র। খান্নার কথা আমার বিশ্বাস হচ্ছে না। সারদা নদীতে এই বে মরশুমে বন্যা হয়ে গেল মাত্র 1 রাত্রের ঝড় বৃষ্টিতে। একটা বড্ড ফাঁকিবাজি, আসলে আমাদের ভয় দেখাচ্ছে। টনকপুর রোড ঘুরে বাঁদিকে চলে গেল। আমরা সে রাস্তা ছেড়ে সরু একটা পায়ে চলা রাস্তায় নামলাম। দুধারে ঘন জঙ্গল। রাস্তাটা একটা পাহাড়ের গায়ে উঠে গেছে। চড়াইয়ে ওঠার পর লক্ষ্য করলুম আশেপাশের পাহাড়গুলোতে অজস্র ধসের চিহ্ন রয়েছে। নিচের উপত্যকার ওপর ধস ছেড়ে সেখানেও অনেক গাছপালাকে মিসমার করে ফেলেছে। মনে হচ্ছে যেন কোনো মহাকায় দানব হঠাৎ খেপে গিয়ে প্রকৃতির সাজানো সংসার লণ্ডভণ্ড করে আবার কোনো গুহার অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়েছে। লক্ষ্য করলুম পরাধাতের মানুষ হলে কি হবে, জয়সওয়ালজির প্রাকৃতিক সৌন্দর্য দেখার চোখ আছে, কারণ মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন এবং আগুন ফুলের উজ্জ্বলতায় ভরা গাছগুলোর দিকে তাকিয়ে অস্ফুট স্বরে তারিফ করছেন। এক স্থানে পাথরের উপর ঝর্ণাধারার মতো অজস্র হলুদ অর্কিডের গুচ্ছ ডগায় আশ্চর্য সুন্দর লাল লাল ফুল ফুটে রয়েছে। উনি দাঁড়িয়ে পড়েছিলেন, তারপর সস্নেহে ঝুঁকে অর্কিডগুলোর গায়ে হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন, চৌধুরীজি কি বিবাহিত? সলজ্জ হেসে জবাব দিলুম, না স্যার। জয়সওয়ালজি বললেন, করবেন না, খামোকা প্রবৃত্তির বসে ঘরে দুশ্মন ডেকে এনে কি ফল। আপনি কি বিবাহিত স্যার? জয়সওয়ালজি ঘাড় নেড়ে বললেন, নো। আপনি পাগল হয়েছেন চৌধুরী, জীবনে সব কিছুকে আমি বিশ্বাস করতে রাজি, ওই একটি বাতে, স্ত্রীলোক। বলবেন কেন এ কথা বলছি? বলছি স্রেফ আমার অভিজ্ঞতা থেকে। পৃথিবীতে যত রকম অপরাধ ঘটে থাকে তার 99%টির পেছনে কোনো না কোনো ভাবে স্ত্রীলোকের প্রভাব আছে। স্ত্রীলোক সম্পর্কে খ্রিস্টান ধর্মের ইশারা আপনার মালুম হচ্ছে না? অ্যাডামকে স্ত্রীলোকেই তো জ্ঞানবৃক্ষের ফল খেতে প্ররোচিত করেছিল। শয়তান প্রথম চেষ্টাতেই কৃতকার্য হয়েছিল ইভের ওপর। অ্যাডাম পুরুষ মানুষ, তাকে শয়তান নোয়াতে পারেইনি। আর আমাদের হিন্দু শাস্ত্র দেখুন, সেখানে বলেছে নারী নরকের দ্বার। তাই ঈশ্বর সাধনার প্রতিবন্ধক সে। ব্রহ্মচর্য ছাড়া ঈশ্বর পাওয়া যায় না। তবে দেখুন চৌধুরীজি, ঈশ্বর টিশ্বর অনেক বড় কথা, আমি সামান্য মানুষ। আমি জানি স্ত্রীলোক নিয়ে এই 7 কাণ্ড রামায়ণ আর 18 পর্ব মহাভারত। ওকে সায় দিয়ে বললুম, ট্রয়ের যুদ্ধ, ওদিকে আরবের মুসলমানদের কারবালার যুদ্ধ, সবই স্যার স্ত্রীলোকের কারণে ঘটেছিল নাকি? এমনকি কোনো কোনো পণ্ডিত বলেছেন মহেঞ্জোদারো সভ্যতার পতনের মূলেও স্ত্রীলোক। আর স্যার আমাদের বাঙালি মতে বলা হয় স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। জয়সওয়ালজি আমার কাঁধে অন্তরঙ্গভাবে হাত রেখে বললেন, বাঙালি খুব বুদ্ধিমান জাত। টেগোরকে তাই নোবেল প্রাইজ দিয়েছিল বিলিতি পণ্ডিতরা। টেগোরও স্যার স্ত্রীলোকের ব্যাপারটা এক বিয়েতেই বুঝে ফেলেছিলেন। তাই স্ত্রীর অকাল মৃত্যুর পর বাকি জীবন আর বিয়েই করলেন না, বুড়িয়ে খটখট হয়ে একা একা মারা গেলেন। তবু কোনো স্ত্রীলোককে পাত্তাই দিলেন না। জয়সওয়ালজির চোখ পিটপিট করছিল উত্তেজনায়। এবার চাপা গলায় বললেন, মোহন পারেকটা বোকার মতো ওই স্ত্রীলোকের প্যাঁচে পড়েই মারা গেল। বুঝলেন চৌধুরী, আমি জানি। চমকে উঠে বললাম, আপনি জানেন? নিশ্চয়ই জানি।
মানে প্রত্যক্ষদর্শী নই, কিন্তু এ আমার এক রকমের জানাই বলতে পারেন। খান্নাটা বড্ড ভুল করেছে। ব্যাপারটা জানতে খুব কৌতূহল হচ্ছে স্যার। জয়সওয়ালজি হাঁটতে হাঁটতে বললেন, দেখুন, বরাবর আমার মেথড অফ ডিটেকশন হচ্ছে প্রথম মুহূর্তেই ইন্টুইশন বা সহজাত বোধ যা বলে তার দিকে মনোযোগ দাও। শ্যামলী মেয়েটি মারা গেছে শোনার সঙ্গে সঙ্গে আমার ইন্টুইশন বলে দি মিসেস মালহোত্রার দিকে লক্ষ্য রাখো। কিন্তু স্যার, ওয়েট, মোটিভ পরে খুঁজবেন। প্রথমে দেখুন হত্যার চান্সটা কার বেশি ছিল। শ্যামলীর কাছাকাছি ছিল যে তারই এখন। ওর ডাইনে ছিল মামি, বাঁয়ে মিসেস মালহোত্রা। কেমন? হ্যাঁ স্যার। এখন দেখুন, আমি জানি যে আমি হত্যা করিনি। তাছাড়া যুক্তিশাস্ত্রের বিচারে আমি যখন ডিটেকশন করছি, অর্থাৎ হত্যাকারীকে খুঁজছি, তখন আমি নিজে হত্যাকারী নই। তাহলে দেখুন, বাকি রইলেন মিসেস মালহোত্রা। কিন্তু তিনি কেন খুন করবেন? হ্যাঁ, একটা প্রশ্ন। অনেক ভাবলুম, ভেবে দেখলুম ভদ্রমহিলা প্রেততত্ত্ব চর্চা করেন। ওর বদ্ধমূল ধারণা প্রেতকে মিডিয়ামের দেহে আনা চাই। তাই শ্যামলীর মধ্যে প্রেতাত্মা আসুক, এই জেদ ওর ছিল। বলুন, এমন অবস্থায় ভদ্রমহিলার এই জেদ থাকা উচিত কিনা? ঠিক বলেছেন স্যার। গোঁড়া বিশ্বাসী মানুষ তার বিশ্বাসকে সত্য প্রমাণের জন্য সবসময় জেদ ধরে বসে থাকে। আপনি বুদ্ধিমান চৌধুরী। তার উপর আমরা এতগুলো হোমরা চোপড়া সব মানুষ বসে আছি আসরে। আমাদের তাক লাগাতে পারলে মিসেস মালহোত্রার মস্ত জয় হয়ে যায়। এদিকে আমরা সবাই প্রায় অবিশ্বাসী। কাজেই ভদ্রমহিলা প্রায় বাজি ধরে বসেছিলেন। সাইকোলজিক্যাল পয়েন্ট থেকে ভেবে দেখুন চৌধুরীজি, এ ছিল মিসেস মালহোত্রার জীবনের এক চরম সংকটময় মুহূর্ত। হেরে গেলে সে এক বড় অসম্মানের কথা, বড় লজ্জার কথা ওর জীবনে। ঠিক স্যার, আপনার যুক্তি অসাধারণ। জয়সওয়ালজি এবার গোঁফে তা দিয়ে বললেন, এমন সংকটময় মুহূর্তে, এমন একটা মানসিক উদ্বেগের সময় মিসেস মালহোত্রা দেখলেন যে শ্যামলী অভিনয় করছে, অর্থাৎ তামাশা করছে। অভিনয় করছে? বিলকুল। আপনি কি বিশ্বাস করেন শ্যামলীর মুখ দিয়ে ভূতে কথা বলছিল? এই বিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগে যখন মানুষ গ্রহান্তরে পাড়ি দিচ্ছে, তখন আপনি এইসব আদিম কুসংস্কারকে আঁকড়ে ধরে বসে থাকবেন? মোটেও না স্যার, ভূতটুত ছেলে ভোলানো গল্প ছাড়া আর কি। হ্যাঁ, মিসেস মালহোত্রা টের পেলেন যে শ্যামলী তার বিশ্বাস দিয়ে তামাশা করছে। বলবেন, কেমন করে টের পেলেন? পেলেন যখন দেখলেন জলজান্ত মোহন পারেখকে ভূত বানাচ্ছে শ্যামলী। কিন্তু মোহন সত্যি তো তখন মৃত। মৃত হলেও তখন সে সবার কাছে জীবিত, কারণ কেউ জানতো না যে সে পাহাড়ের খাদে পড়ে মারা গেছে। মোহন মালহোত্রা ফ্যামিলির নাকি খুব ন্যাওটা ছিল শুনলুম। মিসেস মালহোত্রা নিঃসন্তান। এক্ষেত্রে মোহনের মৃত্যু জেনেও উনি চুপচাপ বসে থাকবেন, এটা যুক্তিসঙ্গত মনে হয় আপনার? না স্যার, মোহনের মৃত্যু কিভাবে হলো পরে আসছি সে কথায়। এখন দেখুন, যেই মিসেস মালহোত্রা টের পেল বাঙালি মেয়েটি তাকে নিয়ে তামাশা করছে, অমনি তার মাথায় বিস্ফোরণ ঘটল। চৌধুরী, এ হচ্ছে মিসেস মালহোত্রার আকস্মিক সিদ্ধান্ত। মুহূর্তে কর্নেলের ওই একই কথা মনে পড়ে গেল। আকস্মিক সিদ্ধান্তেই হত্যাকারী শ্যামলীকে খুন করেছে। আমি জয়সওয়ালজির মুখে কর্নেলের উক্তি এবং যুক্তির প্রতিধ্বনি শুনে শুধু অবাক নই, অভিভূত হলুম। জয়সওয়ালজি সত্যি ঝানু পুলিশ অফিসার। ওর যুক্তি, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, পটভূমির খুঁটিনাটি অবস্থা বিচার এবং সম্ভাবনা তত্ত্বের সার্থক প্রয়োগ দেখে চমৎকৃত হয়ে বললুম, অপূর্ব ডিডাকশন আপনার। এদিকটা কেউ ভাবছেন না। এবার প্রশ্ন ওঠে, মার্ডার ওয়েপনটা তাহলে কি ছিল? চৌধুরীজি, মিসেস মালহোত্রা কেন? পৃথিবীর যেখানে যারাই প্রেততত্ত্ব, ব্ল্যাক আর্ট, ব্ল্যাক ম্যাজিক, ডাইনি তত্ত্ব বা উইচক্রাফট, এক্সকারসিজম বা ঝাড়ফুঁক, তুক্তা ইত্যাদি আদিম সংস্কার নিয়ে চর্চা করে, তাদের অদ্ভুত অদ্ভুত সব জিনিস সংগ্রহ করে রাখতে হয়। কেন রাখতে হয় জানেন? মানুষকে তাক লাগানোর জন্য। কারণ বাস্তবিক তো পৃথিবীতে অলৌকিক ব্যাপার মাথা খুঁড়লেও ঘটতে দেখা যায় না। যা আপাত দৃষ্টিতে অলৌকিক মনে হয়, পিছনে বাস্তব কারণ যুক্তি থাকেই। তাই অসহায় ও মরিয়া হয়ে তারা বিচিত্র জিনিস জোগাড় করে রাখে। উদ্দেশ্য অগত্যা ম্যাজিক দেখিয়ে বিশ্বাস উৎপাদন। এর জন্য দরকার হলে তারা হত্যাতেও কুণ্ঠিত হয় না।
রাজস্থানের এক গ্রামে এক তথাকথিত ডাইনি নিজের শক্তি দেখাতে কি করেছিল শুনুন। বশীকরণ, তারণ, মারণ, উচাটন ইত্যাদি প্রাচীন ভারতীয় ডাকিনী বিদ্যার কথা আশা করি আপনার জানা আছে। একটা লোক তার শত্রু নিপাতের জন্য তাই ডাইনিকে ধরল। তখন ডাইনি করলো কি, মারণ মন্ত্রের অনেক রকম তুকতাকের ভরণ করলো, কিন্তু কার্যত যে সেই ভিকটিমের বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে চুপি চুপি তার ছাতুর মধ্যে বিষ মাখিয়ে দিল। ছাতুকর লোকটার ভোরে ছাতু খেয়ে কাজে যাওয়ার অভ্যাস ছিল। যাই হোক, সে এক অদ্ভুত বিষ। লোকটা ক্রমশ পেটের অসুখে মারা পড়ল। চৌধুরী, আদিম যুগের লোকেরা অদ্ভুত সব বিশেষ সন্ধান রাখে। আজকের চিকিৎসা বিজ্ঞান তা কল্পনাও করতে পারে না। আপনি যান আফ্রিকার জঙ্গলে কিংবা অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলে, দেখবেন আদিম অধিবাসীরা কত রকম আশ্চর্য বিশেষ সন্ধান রাখে। তা মডার্ন চিকিৎসা বিজ্ঞানে হেয়ালি সৃষ্টি করবে। মনে পড়ে গেল কর্নেলের মুখে শোনা প্যাথোজেন এবং নাতেমার কথা। প্যাথোজেন তো একালের আবিষ্কার, কিন্তু নাতেমা দক্ষিণ আমেরিকার জঙ্গলি জিভারো জাতির আবিষ্কৃত বিষ। এত তথ্য জয়সওয়ালজির জানা, আবার ওর বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধায় নুয়ে পড়লুম। বললুম, খুব ইন্টারেস্টিং স্যার, বলুন। জয়সওয়ালজি দম নিয়ে বললেন, মিসেস মালহোত্রাও আসলে সেই প্রিমিটিভ উইচক্রাফটের চর্চা করেন। নানা দেশ ঘুরেছেন শুনেছি। ওর পক্ষে তেমন কোনো আদিম এবং আমাদের অজ্ঞাত মারণাস্ত্র জোগাড় করা মোটেই অসম্ভব নয়। রাজস্থানে ডাকিনী বিদ্যার প্রভূত চর্চা আছে গ্রামাঞ্চলে। কত কেস যে আমি ধরেছি ইয়ত্তা নেই। একবার একটাকে ধরলুম, একের পর এক এলাকার বাচ্চারা অদ্ভুত একটা রোগে মারা পড়ছে। ডাক্তারেরা ব্যতিব্যস্ত, রোগটা ধরতেই পারছেন না। বলেই উনি থেমে গেলেন। কেন থামলেন খুঁজছি। দেখি উনি বাঁদিকে তাকিয়ে রয়েছেন, কিছু লক্ষ্য করছেন যেন। বাঁদিকে নিচে জঙ্গল ভরা একটা উপত্যকা। আমার চোখে কিছু পড়ল না, তাই বললুম, আর কতদূর স্যার? জয়সওয়ালজি বললেন, এসে গেছি, সামনের বাঁক ছাড়ালেই দেখতে পাবো। হাঁটতে হাঁটতে উনি বারবার পিছু ফিরে সেদিকে তাকাচ্ছেন দেখে আর চুপ করে থাকা গেল না। বললুম, কি স্যার? জয়সওয়ালজি ভুরু কুঁচকে গম্ভীর হয়ে বললেন, চৌধুরী, ওই অধ্যাপক ভদ্রলোককে আপনার কেমন মনে হয়? ভালোই। কেন বলেন তো? তখন মোহন পারেখের মৃত্যুর ব্যাপারটা বলতে গিয়ে বলা হয়নি। এবার শুনুন। মোহনকে ভূতের পাহাড় থেকে সম্ভবত ওই অধ্যাপকই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। চমকে উঠে বললুম, সে কি? এ কথা কেন মাথায় এসেছে জানেন? আমার সঙ্গে যতটুকু আলাপ হয়েছে, অধ্যাপক দ্বিবেদী ভীষণ সেকেলে রুচির মানুষ, বিশেষ করে নীতিবাগীশ। ফিল্মের লোকেদের প্রতি ওর প্রচণ্ড রাগ। মোহন পারেখের সম্পর্কে ভীষণ নিন্দে করেছিল গতকাল। বলেছিল এরাই দেশটাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। বলেন কি? হ্যাঁ, বলছিল মোহন নাকি মেয়ে ছেলে দেখলেই বাঘের মতো হালুম করে ঝাঁপ দেয়। ঘোঁত করে হাসলেন জয়সওয়ালজি। ফের বললেন, অধ্যাপক বলছিল ওই মোহন নাকি কত মেয়ের সর্বনাশ করেছে ব্যাখ্যা নেই, ওর ফাঁসি হওয়া দরকার। মোহনের নিন্দে করার সময় অধ্যাপকের মুখে আমি একটা ক্রূর অভিসন্ধি লক্ষ্য করেছিলাম। দেখার পর ভীষণ অস্বস্তি হচ্ছিল। কিন্তু দেখে তো মনে হয় বড্ড নিরীহ ভীত মানুষ। কার পেটে কি আছে বলা কঠিন। চেহারা দেখে কি খুনি চেনা যায় চৌধুরী? বলে উনি চুপ করে গেলেন হঠাৎ। ফের নিচের উপত্যকায় কি দেখলেন। বাঁকের কাছে এসে মুখ খুললেন। দেখুন চৌধুরী, নিচের ওই জঙ্গলে মনে হচ্ছে অধ্যাপককে দেখলুম। হৃৎপিণ্ডে খিল ধরে গেল অজানা ভয়ে। বললুম, অধ্যাপক? সেই রকমই মনে হলো। বেটা গতিক বুঝে সারদা পেরিয়ে নেপালের দিকে কেটে পড়ার মতলব করেনি তো? কিন্তু পুলিশ যে সবাইকে চোখে চোখে রেখেছে। জয়সওয়ালজি রেগে গিয়ে বললেন, খান্নার পুলিশকে আর পুলিশ বলবেন না চৌধুরী। ওতেই একটা বিরাট গৌরবোজ্জ্বল ট্র্যাডিশনকে অপমান করা হয়। এই যে আমি বা আমরা দুজনে চলে এলো, এখন দিব্যি পালাতে পারি। কে দেখেছে? ঘাবড়ে গিয়ে বললুম, আমাদের পালাবার কোনো কারণ নেই স্যার। নিশ্চয়ই নেই, কিন্তু ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন। সত্যি পুলিশ আজকাল বড্ড নিষ্ক্রিয়।
কথাটা বলার পরই লক্ষ্য করলাম সামনে পূর্বে বিশাল খোলামেলা আকাশ, নিচে বিরাট একটা নদী, প্রচন্ড বেগে স্রোত বয়ে যাচ্ছে। ওপারে নেপালের পাহাড় রোদে ঝলমল করছে। কিন্তু খান্না ঠিকই বলেছিলেন, দুরন্ত খাড়া ওইসব পাহাড় নদীর গা ঘেঁষে সোজা দেওয়ালের মতো উঠে গেছে হাজার হাজার ফুট উঁচুতে। নদীর স্রোতেও অজস্র গাছ ভেসে যাচ্ছে। ডাইনে দূরে প্রচন্ড জলকল্লোল শোনা যাচ্ছে। জয়সওয়ালজি বললেন, জলপ্রপাতের কাছে ওখানটা ওই দেখুন কেমন ধোঁয়া হয়ে রয়েছে, ওগুলো আসলে মেঘ। আমাদের পায়ের কয়েক গজ তফাতে ধস ছিঁড়েছে। নদীগর্ভ পর্যন্ত খাড়া দেওয়ালের মতো নেমে গেছে এই পাহাড়টা। বাঁদিকের উপত্যকা থেকেও একটা পাহাড় উঠেছে নদীর ধার অতিক্রম। এই পাহাড় দুটোর মধ্যে এক গভীর খাদ, তলার দিকে তাকানো যায় না। মিনিট 10 চুপচাপ দাঁড়িয়ে থাকার পর ঘড়ি দেখলেন জয়সওয়ালজি। তারপর বললেন, চলুন ফেরা যাক। নেপাল হয়ে যাওয়া দেখছি সত্যি অসম্ভব। তবে খান্নাটা পরের মুখে ঝাল খেয়েই বলেছিল, তা আমি হলফ করে বলতে পারি। আবার ফেরা শুরু হলো। এবার উনি বেশ খানিকটা গম্ভীর। কিছু দূর আসার পর ডাইনে সেই উপত্যকার দিকে জীবজন্তুদের একটা চলার পথ নেমে গেছে সেখানে এসেই আচমকা জয়সওয়ালজি বললেন, চৌধুরী চলে আসুন তো। তারপর ওই ঢালু পথ বেয়ে পাহাড়ি বাঘের মতো দৌড়ে নামতে শুরু করলেন জয়সওয়ালজি। আমি ভেবাচাকা খেয়ে ওকে অনুসরণ করার চেষ্টা করলাম। ঘুরে ঘুরে নিচে নেমেছে দুধারে ঝোপঝাড় আর বড় বড় গাছ, পাথরও ছড়িয়ে রয়েছে সবখানে। একটা বাঁকে গিয়ে ওকে হারিয়ে ফেলল। তখন চাপা গলায় ডেকে উঠলুম, জয়সওয়ালজি, জয়সওয়ালজি। সামনে কোথাও ঝোপের ওপাশ থেকে আওয়াজ এলো, ধমক খেয়ে ঢোক গিললুম। তারপর এগিয়ে গিয়ে দেখি উনি একটা বড় পাথরের আড়াল থেকে নিচে কি লক্ষ্য করছেন। কাছে গেলে ঠোঁটে আঙুল রেখে চুপ করতে ইশারা করলেন। কাছে গিয়ে সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্ত বিস্ময়ে হতভম্ব হয়ে থাকলুম। অধ্যাপক অরিন্দম দ্বিবেদী। তাহলে সত্যিই এই জাঁদরেল পুলিশ কর্তার ধুরন্ধর দৃষ্টিকে ফাঁকি দিতে পারেননি ভদ্রলোক। কিন্তু এখানে কি করতে এসেছেন? সারদা পেরিয়ে নেপালের দিকে পালানোর মতলব না তো? নিশ্চয়ই, তাছাড়া আর কোনো কারণ থাকতেই পারে না। কিন্তু উনি সে খালি হাতে এসেছেন। পরনে যথারীতি ঢোলা পাতলুন, জগঝম্প গলাবন্ধ, শেরওয়ান জাতীয় কোট। ওই বেশে কি সাঁতার দিতে পারবেন ভদ্রলোক? দেখলুম অধ্যাপক একটা প্রচন্ড ওক গাছের গুঁড়ির আড়ালে লুকিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। তাহলে দেখতে পেয়েছেন নির্ঘাত, কিন্তু উনি যেভাবে দাঁড়িয়েছেন আমরা ওকে পুরোপুরি দেখতে পাচ্ছি। জয়সওয়ালজি এবার শিকারী বাঘের মতো গুঁড়ি মেরে বসে পড়লেন। দেখা দেখি আমিও বসলুম। তখন উনি ফিসফিস করে বললেন, আপনি বাঁদিক ঘুরে বেটাকে ঘিরে ফেলুন, আমি ডান দিক ঘুরে যাচ্ছি, সাবধান যেন ও দেখতে না পায়। কথা মতো আমি গুঁড়ি মেরে কখনো বুকে হেঁটে পাথর আর ঝোপঝাড়ের আড়ালে এগোতে শুরু করলুম। জয়সওয়ালজিও ডান দিকে অদৃশ্য হয়ে গেলেন। আর যেই ওকে ফের দেখতে গেছি অমনি পা হড়কে সরসর করে একেবারে গড়াতে গড়াতে গিয়ে অনেকটা নিচে পড়লুম। তারপর পোশাক থেকে ধুলো মাটি খড়কুটো ঝাড়তে ঝাড়তে তাকিয়ে দেখি ওক গাছটা ফাঁকা। জয়সওয়ালজি গুম হয়ে সেখানে দাঁড়িয়ে। কাছে গেলে বললেন, পালিয়েছে বেটা, অসম্ভব ধূর্ত। ভূতের পাহাড়ে সাইরেন। সেদিন বিকেল নাগাদ আমার সব অভিমান জল করে দিয়ে কর্নেল বিছানার পাশে বসে আমার হাত ধরলেন এবং বললেন, জয়ন্ত ডার্লিং, এবার আমরা যথারীতি বেড়াতে বেরোবো। আশা করি এক প্রস্থ চমৎকার স্যুট তুমি পরবে। বাইরে কি চমৎকার দৃশ্য রীতি। এ বুড়োর মনেও আজ রং ধরেছে। ভালো করে তাকিয়ে দেখি কর্নেল যেন কোনো উৎকৃষ্ট হোটেলে জাকালো পার্টিতে চলেছেন। বাটন হলে একটা লাল গোলাপও গুঁজেছেন। সবিস্ময়ে বললুম, স্যাট ডার্লিং, প্রকৃতির কাছ থেকেই তো মানুষ সবকিছু শিখেছে। এমন কিছু দেখাতে পারবে না যার মূল আইডিয়ার জন্য প্রকৃতির কাছে মানুষ ঋণী নয়। সুতরাং যদি তোমার চোখ থাকে এবং মাথার ধূসর পদার্থ বিশেষে কোনো সৌন্দর্য বোধ থাকে, তাহলে দেখবে এই ডিসকমিউনিকেটেড
বানেশ্বরের প্রকৃতি সমস্ত ধ্বংসযজ্ঞের পর আবার কি নতুন সাজে সেজেছেন। লুক, জাস্ট লুক। জানালা দিয়ে তাকিয়ে অভিভূত হয়ে গেলুম। রাতের ঝড় বৃষ্টির পর অনেক দিনের মালিন্য ধুয়ে মুছে চারপাশে এক উজ্জ্বল বর্ণ সমারোহ জেগে উঠেছে। দুপুর অবধি অতটা লক্ষ্য করিনি, কারণ জয়সওয়ালজির যুক্তি এবং অধ্যাপকের কাণ্ড নিয়ে যথেষ্ট বিপর্যস্ত ছিলুম। এখন উঠে কোনো কথা না বলে তাড়াতাড়ি সেজে নিলুম। কর্নেল সেই অবসরে পাশের ঘরে গেলেন, অবশ্যই জয়ন্তীর খোঁজে। আমি যখন কর্নেলের দেখা দেখি বাটন হলে ফুলদানি থেকে একটা গোলাপ তুলে নিয়ে গুঁজছি, উনি ফিরে এসে বললেন, চমৎকার জয়ন্ত, অপূর্ব দেখাচ্ছে তোমাকে। জয়ন্তী যাচ্ছেন তো? কর্নেল হাসলেন। জয়ন্তীর কথা তুমি জিজ্ঞেস করবে জানি, কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি বন্ধু, শ্রীমতী জয়ন্তী তার ঘরে নেই। মেয়েটার সাহস তো বড্ড, একা কোথায় বেরোলো? স্ত্রীলোকের গতিবিধির খবর দেবদূতেরাও টের পান না। যাকে জয়ন্ত, এ নিয়ে দুঃখ করো না, চলো, এই বুড়োই আজ তোমাকে চাঙ্গা রাখবে। কপট রাগ দেখিয়ে বললুম, জয়ন্তীর জন্য আমার বয়ে গেছে। ওর ঘরে আজ কে কি সব খোঁজাখুঁজি করছিল, সেই জন্যই আমার মাথা ব্যথা। কর্নেল মৃদু হেসে বললেন, মাথা ব্যথায় কোনো লাভ নেই, চলো আমরা রওনা দিই। সিঁড়ি দিয়ে নামবার সময় ম্যানেজার শিবপ্রসাদের সঙ্গে দেখা হলো। কর্নেল বাও করে বললেন, গুড আফটারনুন প্রসাদজি। গুড আফটারনুন স্যার, আপনার কাছেই যাচ্ছিল। বলুন। মিস রায়ের ঘরে আজ যে ঢুকেছিল বা জিনিসপত্র হাতড়েছে তাকে আমাদের বেয়ারা হরিয়া দেখেছে স্যার, কিন্তু ওর কথা বিশ্বাস হচ্ছে না। তাই বুঝি? কে সে? প্রফেসর দ্বিবেদী। কর্নেল হো হো করে হেসে উঠলেন। আমি হতভম্ব হয়ে গেলুম। বললুম, প্রফেসর দ্বিবেদী জয়ন্তীর ঘরে ঢুকেছিলেন? সে কি? শিবপ্রসাদ কি বলতে যাচ্ছিলেন, কর্নেল আমার হাত ধরে টানলেন। ওকে মিস্টার প্রসাদ, আপনাকে যথেষ্ট ধন্যবাদ। স্যার যাই বলুন, এই তো হোটেলের সুনামের পক্ষে ক্ষতিকর। কাজেই আমি ভাবছি ভদ্রলোককে ডিরেক্ট চার্জ করব। কি জবাব দেন শোনা দরকার। প্লিজ মিস্টার প্রসাদ, ছেড়ে দিন, আমি অধ্যাপকের সঙ্গে কথা বলে দেখব ক্ষণ। এ নিয়ে আর উত্তেজিত হবেন না, ব্যাপারটা চেপে যান। বলে কর্নেল, ম্যানেজার আর আমি নিচে এলুম। লাউঞ্জের শেষ প্রান্ত অবধি আমাদের এগিয়ে দিয়ে গেলেন ম্যানেজার। পথে নেমে বললুম, এ তো ভারী অদ্ভুত ব্যাপার কর্নেল। অধ্যাপক দ্বিবেদী আর এক কাণ্ড করছিলেন, শুনুন। আমাকে বাধা দিয়ে বৃদ্ধ গোয়েন্দা বলে উঠলেন, জয়ন্ত জয়ন্ত, ব্রিলিয়ান্ট। আজকের পশ্চিম আকাশটা লক্ষ্য করছো? চলো, আজও আমরা ওই ভূতের পাহাড়ে গিয়ে সূর্যাস্ত দেখব। পা চালিয়ে চলো, কুইক। এই বলে আমার হাত ধরে সত্যি সত্যি কুইক মার্চ করে চলতে থাকলেন কর্নেল। চড়াই উতরাইয়ের রাস্তা হাঁপ ধরে যাচ্ছিল আমার, অথচ ওর যেন এতটুকু পরিশ্রম হচ্ছে না। এক সময় বললুম, এত তাড়া তো একটা টাঙ্গা করে নিলেই হতো। কোনো জবাব পেলুম না। ভূতের পাহাড় সামনে দেখা যাচ্ছিল। এত ছোটাছুটির পর ওই পাহাড়ে উঠতে পারবো কিনা আমার সন্দেহ হচ্ছিল। বড় রাস্তা ছেড়ে আগের দিন যেখানে উঠতে শুরু করেছিল সেখানে এসে কর্নেল এতক্ষণে মুখ খুললেন। এবার তোমায় আমায় কিছুক্ষণের জন্য ছাড়াছাড়ি হবে। অবাক হয়ে বললুম, তার মানে? তুমি কালকে চেনা পথ ধরে চুড়োয় উঠবে, আমি উত্তর দিকটা ঘুরে উঠতে চাই। কোনো ভয় নেই, সূর্যের আলো থাকতে ভূতেরা আক্রমণ করবে না। নেহাত যদি করে বসে আশা করি আত্মরক্ষা করতে পারবে। ওকে, কিন্তু ব্যাপারটা কি? কিচ্ছু না, জাস্ট এ গেম, চিলড্রেন্স গেম। দেখো জয়ন্ত, মাঝে মাঝে শিশু হয়ে যাওয়ার মতো নির্মল আনন্দ আর কিছুতে নেই, ওতে বয়স কমে যায়। আচ্ছা, অরিভয়া, অর্থাৎ আবার দেখা হবে, বিদায়। কর্নেল ধীরে সুস্থে পাহাড়ের ঢালু গা বেয়ে উত্তর দিকে এগোচ্ছেন। আমি সেই চেনা জায়গাগুলো পেরিয়ে পাহাড়ের পূব গায়ে চড়া শুরু করলুম। ঝর্ণা ডাইনে রেখে বড় বড় গাছগুলোর ভিতর দিয়ে একটু এগোতেই চোখে পড়লো একটা পাথরের আড়ালে কি যেন নড়ে উঠল। অমনি গাছ শিরশির করে উঠল, হৃৎপিণ্ডে একটা অস্থিরতা জাগলো। এ পাহাড়ের নাম ভূতের পাহাড় যখন, তখন নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটনা
লোকে এখানে ঘটতে দেখেছে। এখন কথা হচ্ছে, পাথরের আড়ালে একটা কিছু নড়তে আমি দেখেছি। কি হতে পারে সেটা? জন্তু জানোয়ার নয় তো? সূর্য পাহাড়ের ওপাশে নেমে গেছে, এপাশে তাই ইতিমধ্যে বেশ ছায়া ছায়া হয়ে পড়েছে। তাতে ঘন গাছপালা থাকায় দৃষ্টি বাধা পাচ্ছে এবং গাছের তলায় আবছা অন্ধকারও জমে রয়েছে। থমকে দাঁড়িয়ে দৃষ্টি তীক্ষ্ণ করলুম। মিনিট খানেক পরে বুঝলুম পাথরের ওপাশে একটা জ্যান্ত কিছু অবশ্যই আছে এবং সেটা আবার নড়ল। এক মুহূর্ত ইতস্তত করে পকেট থেকে বিপদ আপদের সঙ্গী রিভলভারটা বের করলুম। গুলি পোড়া ছিল না, সুতরাং অস্ত্রটা আঘাত হানার জন্য তৈরি করে নিতে বেশ সময় লাগলো। অবশ্য অটোমেটিক রিভলভার, পরপর 6 বার গুলি ছড়ে যায়। দৈনিক সত্যসেবক পত্রিকার পক্ষ থেকে সেবার এক দুর্দান্ত আন্তর্জাতিক স্মাগলিং চক্র ধরে দেওয়ার পুরস্কার স্বরূপ সরকার আমাকে এই অস্ত্রের লাইসেন্স দিয়েছিলেন। এবার পা টিপে টিপে এগোলুম সেদিকে। জায়গায় জায়গায় পাথর থাকায় বাধা পাচ্ছিলুম, তবে ঢালু বলে উঠতে অসুবিধা হচ্ছিল না। হাত 10 ডাইনে ঘুরে এবার পাথরটা সোজাসুজি পৌঁছলুম। পরক্ষণে অবাক হয়ে গেলুম। জয়ন্তী, এই যে জয়ন্তী! এত অবাক যে অন্তত 1 মিনিট হাঁ করে তাকিয়ে রইলুম ওর দিকে। কিন্তু ও কি করছে? সে হেঁট হয়ে একটা কিছু করছে, তার ফলে ও শরীরটা ঝাঁকুনি খাচ্ছে। হ্যাঁ, ওই নড়াচড়াটি আমার চোখে পড়েছিল বটে। পা টিপে টিপে এগিয়ে গিয়ে দেখি সে একরাশ নুড়ি পাথর নিয়ে যেন খেলা করছে। এই পাহাড়ের খাঁজ মতো জায়গায় ওই রকম অজস্র নুড়ি পাথর জমে থাকতে দেখেছি। সম্ভবত বৃষ্টির সময় যখন পাহাড়ের গা বেয়ে জল গড়ায়, তখন মাটি ধুয়ে যাবার ফলে ছোট ছোট পাথরের টুকরো নেমে এসে খাঁজগুলোকে আটকে রাখে। যুগ যুগ ধরে এই রকমটি ঘটে এসেছে এবং বৃষ্টিধারা ও বাতাসের আঘাতে পাথরগুলো মসৃণ হয়ে উঠেছে। কিন্তু এই জনমানুষহীন ভুতুরে পাহাড়ে একা জয়ন্তী কি ওই ছেলে খেলা করতে এসেছে? বিশেষ করে প্রেত শক্তিতে তার বদ্ধমূল বিশ্বাস আছে। তাছাড়া তার একমাত্র অন্তরঙ্গ বন্ধু ও সাথী এই দূর প্রবাসে ওইভাবে ভয়ঙ্কর মৃত্যুবরণ করেছে। এত কাণ্ডের পরও কি সাহসে সে এখানে একা এলো? ওকে চমকে দেবার ইচ্ছা হলো না, তাই জুতোয় সামান্য শব্দ করলুম। কিন্তু সে এত তন্ময় যে তার টেরও পেল না। তখন একটু কেসে উঠল। এবার সে স্যাপ করে ঘুরল এবং উঠে দাঁড়ালো। পরক্ষণে তার মুখে অপ্রস্তুত হাসি ফুটে উঠল। সে হাত দুটো ঝাড়তে ঝাড়তে বলল, বাবা, আমি ভাবলাম বুঝি অধ্যাপক দ্বিবেদী। এ কথায় আরো অবাক হয়ে বললাম, ওর বদলে শ্রীমান জয়ন্ত চৌধুরী। কিন্তু হঠাৎ ওই নিরীহ ভদ্রলোকের কথাই বা ভাবলেন কেন বলুন তো? জয়ন্তীকে নার্ভাস দেখাচ্ছিল। বলল, আমি আসার একটু আগে দূর থেকে ওকে উঠতে দেখেছিলাম। আপনার সঙ্গে দেখা হয়নি? না তো। জয়ন্তী পা বাড়িয়ে বলল, চলুন ওপরে যাই, আজও সূর্যাস্ত দেখা যাক। চলুন। একটু পরেই জয়ন্তী অদ্ভুত কৌশলে আমাকে ছাড়িয়ে কত সহজে অনেকটা ওপরে উঠে গেল। ওর পক্ষে এ অবশ্য স্বাভাবিক। পাহাড়ে চড়ায় ওর দক্ষতা আছে। ওপর থেকে সে ঘুরে ডাকলো আমাকে, তাড়াতাড়ি আসুন, সূর্য ডুবে যাবে যে। চূড়োয় যখন উঠলুম তখন যথারীতি হাঁপাচ্ছি। হাঁপ সামলানোর পর জয়ন্তীর কাছাকাছি এগিয়ে বসে পড়লুম। তারপর বললুম, ওখানে কি করছিলেন জয়ন্তী দেবী? জয়ন্তী পশ্চিমে মুখ ফিরিয়ে বসেছিল। একটু চমক লক্ষ্য করলুম ওর মুখে, কিন্তু নিষ্প্রিয় কণ্ঠস্বরে বলল, ওঠার পথে এমন সুন্দর নুড়িগুলো দেখলুম, অমনি বালিকা সুলভ খেয়াল জেগে উঠল। তাহলে বলবো আপনি নিশ্চয়ই বাল্য জীবনটা গ্রামেই কাটিয়েছেন। ঠিক তাই, একেবারে অজ পাড়াগাঁয়ে। কিন্তু এ প্রশ্ন কেন? শহরের মেয়েদের বাল্য জীবনে ধুলো পাথর নিয়ে খেলা সম্ভব নয়, তাই। আপনি গোয়েন্দার উপযুক্ত শিষ্য জয়ন্তবাবু, বলে জয়ন্তী এবার হালকা ভঙ্গিতে হেসে উঠল। সিগারেট ধরিয়ে বললুম, তা হঠাৎ একা একা বেরিয়ে পড়লেন যে? কর্নেল আসবার সময় আপনার ঘরে গিয়ে খুঁজছিলেন আপনাকে। কর্নেল সাহেব এসেছেন নাকি? কোথায় তিনি? এই পাহাড়ের নিচে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে, তারপর তার খবর এ পর্যন্ত পাইনি। হঠাৎ জয়ন্তী পশ্চিমে একটু ঝুঁকে নিচের দিকে তাকিয়ে রইল। তারপর চাপা গলায় বলল, দেখুন তো জয়ন্তবাবু, ওই যে নিচের খাড়াই পাথরের মাথায় ছোট্ট চাতালে
ওই লোকটা কে? ওর নির্দেশ মতো ঝুঁকে দেখি পাহাড়ের পশ্চিম ঢালে খাড়া দেওয়ালের নিচে অন্তত 300 ফুট দূরত্বে জয়সওয়ালজি দাঁড়িয়ে আছেন একা। অবাক হয়ে বললুম, সর্বনাশ, ওখানে পৌঁছলেন কিভাবে ভদ্রলোক? জয়ন্তী বলল, জানেন, ওখানেই মোহন পারেখকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আরো একটু ঝুঁকলে ব্যাপারটা টের পাবেন, কিন্তু সাবধান, মাথা ঘুরে যাবার চান্স আছে। সেই অতল খাদের শূন্যতার কোনো তুলনা হয় না। সত্যি মাথা ঘুরে যাবার দশা হলো। সামলে নিয়ে সরে এলুম। বললুম, ওই খাদে পারেখজিকে ফেলে দিয়েছিল, তা আপনি কিভাবে জানলেন? জয়ন্তী চোখ নামিয়ে একটু হাসলো। গোয়েন্দা সাহেবের শিষ্য তাহলে আমার দিকে সবসময় কড়া নজর রেখেছেন বলুন। ওর ওই কটাক্ষ আর হাসিতে যৌবনের উগ্র ঝাঁজ ছিল। পলকে আড়ষ্ট হয়ে বললাম, ছি ছি, কি যে বলেন, জাস্ট একটা কৌতূহল। কারণ আমিও জানি না কোন খাদে পারেখজির বডি পাওয়া গেছে। জয়ন্তী হয়তো বিশ্বাস করলো আমার কথা। বলল, আজ সকালে যখন আপনি ঘুমোচ্ছিলেন, কর্নেল সাহেবের সঙ্গে আমি ঘুরে বেরিয়েছি, তা জানেন কি? তাই বলুন। আমি ভাবলাম। জয়ন্তী চাপা দুষ্টুমি করে ব্যস্ত হয়ে বলল, বলুন বলুন। ভাবলেন যে আমি পারেখজিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম? ওর চোখে চোখ রেখে বললাম, আপনি তা পারেন জয়ন্তী। জয়ন্তীর চোখ দুটো জ্বলে উঠল। পারি মানে? প্রেমিকের আবেগ এসে গেল আমার কণ্ঠস্বরে। পারেন? যেমন এই মুহূর্তে মনে হচ্ছে আমাকেও কোনো অতল খাদে ফেলে দিয়েছেন এবং আমি রক্তাক্ত হয়ে ধুঁকছি। জয়ন্তী কথাটা বুঝলো, কিন্তু অভিনয়টা ধরতে পারল না। তাই অমনি মুখটা লাল হয়ে উঠল। সে একটু ঘুরে গিয়ে বলল, আমার কি অত সাহস বা শক্তি আছে? সামান্য মেয়ে আমি। আপনি অসামান্য জয়ন্তী। যত দেখছি আপনাকে অবাক হচ্ছি। কেন শুনি? কোনো কৈফিয়ত দিতে পারবো না, তবে আমার এই অভ্যন্তরীণ রক্তক্ষরণ আমার বৃদ্ধ বন্ধুটির চোখ এড়ায়নি। আজ শ্রীমতী মাহলোত্রার ঘরে উনি আমাদের কি বলে সম্ভাষণ করেছিলেন মনে পড়ছে? জয়ন্তী সুন্দর হেসে অস্ফুট স্বরে বলল, জয় জয়ন্তী। আমার সংকল্প ছিল যে সুযোগ পেলে হাতের চেটনিতে কার্পণ্য করব না। বিশেষ করে এই নির্জন পাহাড়ের চূড়া, পশ্চিমে চমৎকার একটা অস্তরাগ এবং এই যুবতী মেয়েটি মিলে আমার মধ্যে একটা হঠকারিতার উপদ্রব সৃষ্টি করেছিল। তাই খেলার ছলে ওর হাতের চেটো নিলুম। কি প্রতিক্রিয়া হবে জানতাম না। একটা রিস্ক নিতে হলো বইকি। কিন্তু আশ্চর্য, জয়ন্তী চুপ করে থাকলো। এবার ওকে চাপা স্বরে ডাকলুম, জয়ন্তী। আপনি আমাকে গোয়েন্দার শিশু টিশু বলবেন না প্লিজ? জয়ন্তী ঘুরে সুন্দর হাসলো আবার। তবে কি বলবো? মিতা। কারণ? কারণ দুজনের একই নাম। এই সময় সূর্য ডুবে যাচ্ছিল। সেই রাঙা আলোয় জয়ন্তীকে বড় সুন্দর দেখালো। আরো একটু হঠকারিতায় আমি তাকে মৃদু আকর্ষণ করলুম। জয়ন্তী বাধা দিল না। এবার ওর মুখের দিকে ঝুঁকে চুমু খাবার জন্য যেই মুখ নামিয়েছি, পেছনে কোথায় কর্নেলের কাশির শব্দ আর সম্ভাষণ শুনতে পেলুম। গুড ইভিনিং জয়ন্ত। গুড ইভিনিং জয়ন্তী। দুজনে ছিটকে দুপাশে সরে গেলুম। তক্ষুনি জয়ন্তী আমার দিকে কপট ক্রোধে একটু কটাক্ষ করল। ঘুরে দেখি উত্তরের ঝোপের ডগায় কর্নেলের টুপি দেখা যাচ্ছে। 72 বুড়ো। মনে মনে ওর মুন্ডুপাত করতে করতে উনি এসে গেলেন। বেরোবার সময় শরীরের কোথায় বাইনোকুলার আর ক্যামেরা লুকিয়েছেন জানি না। এখন দেখি সুদৃশ্য ইভিনিং স্যুটের ওপর বেখাপ্পা হয়ে ওই জিনিস দুটো ঝুলছে। বোঝা গেল ঢেকি স্বর্গে গেলেও ধান মানতে ছাড়ে না। যাকগে, জয় জয়ন্তী তাহলে পর্বত শীর্ষে। ব্রাভো, ওয়ান্ডারফুল বলে কর্নেল কাছেই একটা পাথরের চাতালে পা ঝুলিয়ে বসলেন। জয়ন্তী অপ্রস্তুত অবস্থায় ছিল। এবার বলল, আপনি কি উত্তর দিক হয়ে উঠলেন? হ্যাঁ, কিন্তু ওদিকটা যে ভীষণ খারাপ। তাতে কি, ওঠার একটা গোপন পথ আমি আবিষ্কার করেছি। ওই পথে মোড় নিয়ে ওই নিচের খাদের চাতালে যাওয়া যায়।
যেখানে এখন মিস্টার রঘুবীর জয়সওয়াল রয়েছে। বলে কর্নেল বাইনোকুলারকে চোখে নিয়ে কিছুক্ষণ জয়সওয়ালকে দেখলেন। জয়ন্তী বলল, আমরা অনেক আগেই দেখেছি ভদ্রলোককে, ওখানে কি করছেন উনি? আমি বললুম, রিটায়ার্ড পুলিশ সাহেব তদন্ত করতে গেছেন। কর্নেল হেসে উঠলেন, তবে তদন্ত করতে আরো অনেকে এখন এই ভূতের পাহাড়ে চলেছেন মনে হচ্ছে। জয়ন্তী চমকে উঠে বলল, আর কে? মিসেস মালহোত্রা আর অধ্যাপক অরিন্দম দ্বিবেদী। ভদ্রমহিলা আছেন একেবারে খাদের তলায়, তাই খালি চোখে ওকে দেখা কঠিন। অধ্যাপক আছেন জয়সওয়ালজির অন্তত 100 ফুট নিচে একটা খোদলে। বললুম, মিসেস মালহোত্রা খাদে কি করছেন? সর্বনাশ, অবসেশনের অবস্থায় ওখানে চলে যায়নি তো? জয়ন্তী বলল, অধ্যাপক মশাই বা খোদলে কি করছেন? কর্নেল গম্ভীর হয়ে বললেন, মনে হচ্ছে প্রত্যেকেই ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করছেন যে পর পর এই দুটো হত্যাকাণ্ডের পিছনে সত্যি সত্যি কি ব্যাপার আছে। বললুম, তার মানে মিসেস মালহোত্রা ও প্রেতের হাতে মৃত্যু সম্পর্কে নিঃসন্দিগ্ধ নন? কর্নেল বললেন, এছাড়া আর কিছু ব্যাখ্যা দিতে পারছি না জয়ন্ত। যাকে এখন সূর্যাস্তের প্রতি আমাদের দৃষ্টি ফেরানো উচিত নয় কি? দেখো তো কত পবিত্র, কত মহান এক ঐশ্বরিক প্রকাশ ওই প্রকৃতির রূপ। জয়ন্ত, জয়ন্তী, এখন আমরা কিছুক্ষণের জন্য সব রকম পার্থিব কলুষতা ভুলে যাই। এসো, ওই দিব্য আলোর মধ্যে জীবনের গভীর আনন্দ খুঁজে নিই। বসে থাকতে থাকতে শিগগির সন্ধ্যার অন্ধকার এসে গেল। ভারতের সমতলে আমরা সূর্যাস্তের পরও বেশ কিছুক্ষণ যে অপূর্ব শান্ত আলো দেখি, অর্থাৎ যাকে বলে গোধূলিকাল, এইসব উঁচু পাহাড়ি এলাকায় তার নামমাত্র নেই। খুব শিগগির রাত্রি এখানে হানা দেয়। তবে আমরা একটা পাহাড়ের মাথায় বসে আছি বলে নিচের দিকটা যখন ঘোর কালো ছায়ায় ঢেকে গেছে, এখানে তখনও সামান্য আবছা ধরনের আলো ছিল। জয়ন্তী এবার বলে উঠল, নামতে অসুবিধা হতে পারে, এখন ফেরা যাক, কি বলেন কর্নেল? কর্নেল উঠে দাঁড়ালেন হঠাৎ, তারপর বললেন, প্লিজ জয়ন্তী, আর একটুখানি তোমাদের আটকে রাখতে চাই। আমি ফেরা না অবধি তোমরা দুজনে অপেক্ষা করো, এই আমার স্বনির্বন্ধ অনুরোধ। কর্নেলের কথা বলার ধরন ওই রকমই। বললুম, আবার কোথায় যাবেন? একটুখানি দরকার আছে, কোনো প্রশ্ন করো না জয়ন্ত। জয়ন্তী বলল, আপনি কি ওদের কারোর সঙ্গে আলাপ করতে যাচ্ছেন? কর্নেল একটু হেসে বললেন, তুমি বুদ্ধিমতী জয়ন্তী, আমি জয়সওয়ালজির কাছেই যাচ্ছি। আর জয়ন্ত, তোমাকে আর একটা কথা বলতে চাই, মন দিয়ে শোনো। বলুন। আমি চলে যাবার পর প্লিজ একটুখানি কান তৈরি রেখো। যদি আমার কোনো ডাক শোনো, তক্ষুনি চেঁচিয়ে সাড়া দেবে এবং শব্দ লক্ষ্য করে দৌড়ে যাবে, কেমন? আমার গা শিউরে উঠল। ব্যাপার কি? কিন্তু জানি খুঁটিয়ে কোনো জবাব এখন উনি দেবেন না, তাই বললুম, ঠিক আছে। আশা করি তোমার দুটো কানই সম্পূর্ণ সুস্থ জয়ন্ত। নিশ্চয়ই সুস্থ। তবু বলছি, অতিরিক্ত আত্মপ্রত্যয় মানুষকে অনেক সময় ঠকায়, তাই দরকার হলে এই যুবতীটির কানের প্রতি নির্ভর করবে। জয়ন্তী, তুমি কি বলো? জয়ন্তীও এই দায়িত্ব পেয়ে খুশি হলে যেন। বলল, দেখুন কর্নেল, পর্বতাভিযানে আমাদের কানই সবসময় বড় সহায়। সামান্য শব্দ থেকে আঁচ করতে হয়, কোথাও ধস চাটতে যাচ্ছে কিনা কিংবা তুষার ঝড় আসছে কিনা। কর্নেল খুব উৎসাহী হয়ে বললেন, এক্সেলেন্ট, এটা আমি ভাবিনি। ওকে, অরিভয়া। উনি যে পথে উঠে এসেছিলেন, অর্থাৎ উত্তর দিকে, সেদিকেই ঝোপ ঝাড় ঠেলে দ্রুত অদৃশ্য হলেন। তারপর আমার অস্বস্তি হতে লাগলো। কেন অতক্ষণ ধরে কান নিয়ে অত কথা বললেন কর্নেল? এখন মুশকিল হচ্ছে, এখানে প্রচন্ড জোরে দক্ষিণের বাতাস বইছে, ক্রমশ বাতাসটা বেড়ে যাচ্ছে। এই অবস্থায় উত্তরের কোনো শব্দ শুনতে পাওয়া অসম্ভব নয় কি? কথাটা এতক্ষণে মাথায় এলো। তাছাড়া উনি গেলেন উত্তরের খাড়াইয়ের নিচের দিকে, ওখান থেকে কোনো চিৎকার শোনা যাবে কিনা সন্দেহ আছে। কথাটা জয়ন্তীকে বলতেই সে বলে উঠল, তাই তো, চলুন আমরা আরো এগিয়ে উত্তরের খাড়াইয়ের মাথায় কোথাও বসি। দুজনে এগিয়ে গেলুম। এই সময় টের পেলুম বাতাসটা জোর বেড়ে গেছে।
সোজা দাঁড়িয়ে থাকা যেমন কঠিন, পা বাড়ানো তাই। তাতে ঘন রিঙ্গেল ঝোপে ভর্তি জায়গাটা। ঝোপে ঢুকতে গিয়ে জয়ন্তী বলল, কি কাণ্ড, আমরা নিশ্চয়ই কেউ টর্চ আনিনি। অস্বস্তি বেড়ে গেল সঙ্গে সঙ্গে। টর্চ আনার কথা মাথায় আসেনি, কিন্তু কর্নেলের কাছেও তো টর্চ আছে বলে মনে হলো না। ঘাড় নেড়ে জবাব দিলুম, না। অবশ্য কর্নেলের কথা আলাদা, উনি এক অলৌকিক প্রাণী বলা চলে। এই সময় আরো মনে হলো এসব পাহাড়ে নাকি অজগর, শঙ্খচূড় বা চন্দ্রবোড়া সাপের খুব উৎপাত আছে। এ কি মুশকিলে ফেলে গেলেন কর্নেল। পাছে সাপের কথায় জয়ন্তী আটকে ওঠে, ওকে কিছু বললুম না। কিন্তু ওর সাহসের পরিচয় পেয়ে ততক্ষণে অবাক আমি। দিব্যি রিঙ্গেল ঝোপের ভেতর ঢুকে গেল জয়ন্তী। তারপর ডাকলো, চলে আসুন শিগগির। পুরুষ মানুষের আঁতে লাগলো নিশ্চয়ই। লম্বা পা ফেলে এগিয়ে ওকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। তখন জয়ন্তী খপ করে আমার হাত ধরল। আস্তে মশাই, আস্তে। কখনো পাহাড়ে চড়ার ট্রেনিং নিয়েছেন কি? আমাকে ফলো করুন তাহলে, নয়তো পড়ে গিয়ে ঘাড় ভাঙবেন। অন্ধকারে ওর চাপা খিলখিল হাসি শোনা যাচ্ছিল। প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি যে নারী, তা এমন করে কখনো টের পাইনি। ওকে মনে হচ্ছিল রহস্যময় এক শক্তি, যা আমাকে কোনো ভয়ঙ্কর বিনাশ অথবা আনন্দময় এক পূর্ণতায় পৌঁছে দিতে চলেছে। অবশ্যই আবেগ সামলে নিতে হচ্ছিল, কারণ সময় ও পরিবেশ প্রেমের অনুকূল নয় এখন। একটু পরেই জয়ন্তী দাঁড়ালো, বলল, এই পাথরটায় বসা যেতে পারে, কিন্তু সাবধান, সামনে ঝুঁকবেন না। অন্ধকারে দৃষ্টি তীক্ষ্ণ করে টের পেলুম একটা চ্যাটালো 10 বর্গফুট আন্দাজ পাথর ঝোপের শেষ প্রান্তে উঁচু হয়ে রয়েছে। জয়ন্তীর দৃষ্টিশক্তি যে বিস্ময়কর তাতে আর সন্দেহ রইল না। আমার হাতটা ছেড়ে দেয়নি সে, টেনে বসিয়ে দিল পাশে। তারপর আমার দিকে ঘুরে কিছু বলতে চেষ্টা করলো। সেই সময় ওর শ্বাস প্রশ্বাসের আশ্চর্য সুন্দর গন্ধ এসে লাগলো আমার সারা মুখে। সেই বিচিত্র গন্ধটার ঝাপটানিতে একটা প্রচন্ড তোলপাড় সৃষ্টি করলো। এবার স্থান কাল ভুলেই ছটপট ওকে চুমু খেয়ে বললুম, জয়ন্তী। জয়ন্তী আলতো ধাক্কা দিয়ে বলল, যা, এমন অসভ্যতা করো না। বুঝতে পারছিলুম অন্ধকারে ও কতখানি রাঙা হয়ে উঠেছে। আমি প্রেমিকের গলায় ডাকলুম, জয়া। জয়ন্তী হাসল। আমার ডাকনামটা কিভাবে জানতে পারলে শুনি? গতকাল বিকেলে এখানে শ্যামলী ওই নামে তোমাকে ডেকেছিল। জয়ন্তী অমনি আমার মুখে হাত চাপা দিল। চুপ, এখন শ্যামলীর কথা বলো না। না, শ্যামলী মানেই এক বিভৎস মৃত্যু। এখন ওর স্মৃতি সহ্য করা যাবে না। এই বিচিত্র সন্ধ্যা বিস্বাদ হয়ে পড়বে। আমি ওর কাঁধে হাত রেখে বললুম, দেখো জয়া, তোমার হাতে আমার কান দুটোরও জিম্মা দিলুম, কারণ আমি এখন কিছুক্ষণ অন্য জগতে ঢুকে পড়তে চাই। তুমি কিন্তু শুনতে পেলেই আমাকে বলবে। জয়ন্তী হয়তো হাসলো। আমি তো গোয়েন্দা মশাইয়ের শিষ্য নই, সে দায় তোমার। ঠিক সেই সময় বাতাসটা ঘুরে গেল এবং এলোমেলো বইতে থাকলো। তারপর আমার চোখ গেল পশ্চিমের আকাশে। ওদিকের কয়েক হাজার ফুট উঁচু পাহাড়গুলোর উপর কিছু আগেও অনেক নক্ষত্র দেখেছি। এখন তাদের একটাও নেই এবং কালো মেঘের ব্যাপকতা ঘনিয়ে উঠেছে। তারপর আচমকা বিদ্যুৎ ঝিলিক দিতে দেখলো। সর্বনাশ, কালকের মতো ঝড় উঠবে নির্ঘাত। জয়ন্তী বলে উঠল, এই রে, কি হবে? জয়ন্তীর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড গর্জন করে উঠল মেঘ। বাতাস একেবারে উল্টো দিকে ঘুরলো। দেখতে দেখতে চারপাশের পাহাড় ও জঙ্গলে তোলপাড় শুরু হয়ে গেল। মনে হলো লক্ষ লক্ষ হাতি হঠাৎ খেপে গিয়ে দৌড়ে আসছে। আবার ভয়ঙ্কর শব্দে মেঘ ডাকলো। থরথর করে কাঁপতে থাকলো এই পাহাড়টা। তারপর এসে পড়লো ঝড়। সেই ভয়াবহ তাণ্ডবের বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই। দুজনে দুজনকে শক্ত করে ধরে বসে আছি, তা না হলে ছিটকে পড়বো মনে হচ্ছে। জয়ন্তী ভয়াবহ শব্দে, জয়ন্ত, আমাদের এখনই এখান থেকে নেমে যাওয়া দরকার। বৃষ্টি শুরু হলেই কিন্তু ধস ছাড়ার সম্ভাবনা। কর্নেলের জন্য রাগ হলো। বললুম, বুড়োর পাল্লায় পড়ে বেঘরে প্রাণটা যাবে দেখছি। এখন কি করা যায় বুঝতেও তো পারছি না। ওকে বরং চেঁচিয়ে ডাকি, কি বলো? জয়ন্তী বলল, হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় নেই। সারা যদি পাও বলে দাও, আমরা নেমে যাচ্ছি। ডাকবার জন্য মুখের কাছে হাত তুলে চোখ বানিয়েছি। অমনি সে এক অদ্ভুত আর অমানসিক আওয়াজ শুনতে পেল। সঙ্গে সঙ্গে শরীরের রক্ত হিম হয়ে পড়ল।
জয়ন্তী রুদ্ধশ্বাসে বলে উঠল, কিসের শব্দ? কিসের শব্দ জয়ন্ত? কতটা সাইরেনের মতো, বিপদ জ্ঞাপক কাঁপা কাঁপা সুর, কিংবা কোনো গুহার ভেতরে কোনো প্রাগৈতিহাসিক প্রাণী যেন ওই দানবীয় ডাক ছাড়ছে। ওদিকে মুহুর্মুহ বাজ পড়ার বিরাম দূরে একটা দাবানো দেখা গেল পাহাড়ের মাথায়। ঝড়ের ভয়ঙ্কর শব্দে পাহাড়টা কেঁপে কেঁপে উঠেছে। মনে হচ্ছে এই কুখ্যাত পাহাড়ের যুগ যুগান্তকালের ভূত প্রেতের দল যেন জেগে উঠেছে। তারা দল বেঁধে অমানসিক কণ্ঠে গর্জন করছে। আর এক মুহূর্ত এখানে নয়, বললুম গোল্লাই যাক বুড়ো। জয়ন্তী ওঠো, কুইক। জয়ন্তী উঠে পড়ল। আমরা দুজনে সামনে ঝুঁকে হাত ধরাধরি করে সেই ওঠার পথটা অনুমান করে এগিয়ে গেলুম। একখানে ঢালু পেতেই নামতে শুরু করলুম। মাঝে মাঝে বিদ্যুৎ ছিঁড়ে দিচ্ছিল। পথ আন্দাজ করতে অসুবিধা হচ্ছিল না। পিছনে ভুতুড়ে আওয়াজটা সমানে শোনা যাচ্ছিল। এবার সেই উঁচু গাছের জঙ্গলের কাছাকাছি আসতে জয়ন্তী হঠাৎ বলে উঠল, জয়ন্ত, 1 মিনিট। আমার হাত ছেড়ে দিয়ে সে যেন একটা লাফ দিল সামনে। তারপর তাকে অদৃশ্য হতে দেখলাম। অমনি আরো ভয় পেয়ে ডেকে উঠল, জয়া, জয়া। বিদ্যুৎ ছটক দিল। তখন দেখতে পেলাম জয়ন্তী সেই নুড়িগুলোর কাছে হাঁটু দুমড়ে বসে রয়েছে। আমি আন্দাজে সেদিকে এগোতেই ওর সঙ্গে ধাক্কা লাগলো। সে আমার হাত ধরে টানলো। আর নয়, চলে এসো। তারপর সে অদ্ভুত ক্ষিপ্রতায় প্রায় দৌড়তে শুরু করলো জঙ্গলটার মধ্যে। এখানে জমি কিছুটা সমতল। তারপর ঘাসে ভরা ঢালু জমিটা পেরিয়ে একেবারে নিচে গিয়ে পৌঁছলাম আমরা। সেখান থেকে আবার এক দৌড়ে সোজা পাকা রাস্তায় উঠে গেল। এবার জয়ন্তী দাঁড়ালো। নিচে ঝড়ের প্রকোপ কিছু কম। একটা বড় প্রশ্বাস পড়লো দুজনের। জয়ন্তী বলল, সেই ভুতুড়ে আওয়াজটা আর কিন্তু শোনা যাচ্ছে না। কান পাতলুম, ঠিক তাই বটে। কিন্তু এবার বাতাসে কিছু ঠান্ডা ভাব টের পাওয়া যাচ্ছে। বৃষ্টি আসবে নির্ঘাত। বললাম, কর্নেলের জন্য অপেক্ষা করে লাভ নেই জয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো ভেজাচ্ছে, চলো আমরা হোটেলে ফিরে যাই। জয়ন্তী বলল, কিন্তু কি ভাববেন উনি? যা খুশি ভাবুন, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে রাজি নই। যাব? ওর হাত ধরে টানলুম। পাগল, কর্নেলকে তুমি চেনো না? উনি একাই 100। অগত্যা জয়ন্তী পা বাড়ল। কিছুটা যাবার পর সে বলল, ওই বিকট আওয়াজটা কিসের বলে মনে হলো তোমার? সম্ভবত ওদিকে সামরিক ছাউনিতে সাইরেন বাজাচ্ছিল, ঝড়ের জন্য হুঁশিয়ারি দিচ্ছিল। হ্যাঁ, সে ছাউনি কমপক্ষে 7 মাইল দূরে। আওয়াজটা কিন্তু ভূতের পাহাড়ের পশ্চিম গায়ে উঠেছে বলে মনে হলো আমার। বেশ, তুমি বলো ও কিসের আওয়াজ? তুমি তো অলৌকিক শক্তিতে বিশ্বাস করো না, বলে কি হবে? বিশ্বাস করছি, অন্তত তোমার খাতিরে। জয়ন্তী আমার গালে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই দুঃসময় অত প্রেমের বাতিক কেন তোমার? এবার বুঝলুম কেন ওটাকে সবাই ভূতের পাহাড় বলে। ঝড়ের সময় সম্ভবত ওই আওয়াজ শোনা যায়, তাই তো। জয়া, বলো তো ওই নুড়িগুলোর রহস্য কি? কেন ওখানে তুমি হঠাৎ ঝাঁপ দিলে? জয়ন্তী একটু চুপ করে থাকার পর বলল, বলবো, চলো আগে হোটেলে পৌঁছাই ভালোই ভালো। ভালোই ভালো মানে? সাবধানে চারিদিকে লক্ষ্য রেখে এগোচ্ছ তো? আমার ক্রমশ একটা অন্যরকম অস্বস্তি হচ্ছে। ভয় নেই, আমার কাছে আত্মরক্ষার ভালো ব্যবস্থা আছে। এই দেখো। জয়ন্তীর একটা হাত আমার প্যান্টের পকেটে এগিয়ে দিল। অস্ত্রটা পরখ করে দেখে সে বলল, ব্যাপারটা তোমাকে বলা যেতে পারে। কর্নেল আমাকে অধ্যাপক দ্বিবেদীর দিকে নজর রাখতে বলেছিলেন। আজ বিকেল 3:30 নাগাদ ওকে বেরোতে দেখে আমি পিছু নিলুম। দেখি উনি ভূতের পাহাড়ের দিকে চলেছেন। আমি নিচের একটা বাঁকে গাছের আড়াল থেকে দেখলুম। পাহাড়ের গায়ে বড় গাছের জঙ্গলটার ভেতর থেকে বেরিয়ে উনি সেই খাঁজটার কাছে গেলেন। তখন আমিও পাহাড়ে চড়া শুরু করলুম। এসব পাহাড় আমার কাছে হাতের চেটোর মতো। 2-3 মিনিটে জঙ্গলের শেষ দিকটায় গিয়ে উঁকি মেরে দেখি অধ্যাপক নুড়িগুলো ঘাঁটছেন। একটু পরে উনি হাত ঝাড়তে ঝাড়তে চলে এলেন। পাথরের আড়ালে লুকিয়ে পড়লুম। দেখলুম উনি ঝর্ণার দিকে চলে গেলেন, উত্তর দিকে। তখন আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নুড়িগুলোর কাছে গেলুম। খাঁজের গর্তে এক গাদা নুড়ি জমে রয়েছে। ব্যাপারটা বুঝতে পারলুম না। আমি ওগুলো তলা অবধি সাফ করেছি। তুমি গিয়ে হাজির হলে। যাই হোক,
ততক্ষণে রহস্যটা ধরা পড়েছে। অধ্যাপক একটা খাম লুকিয়ে রেখে গেলেন। তুমি এসে পড়ায় খামটা নেওয়া হলো না। অভিমানী স্বরে বললুম, তুমি তো অদ্ভুত জয়া, আমাকে অবিশ্বাস করলে? আশ্চর্য তো। আমি কথা আটকে গেল ক্ষোভে। জয়ন্তী আমার কাঁধে হাত রেখে বলল, বিশ্বাস করো, এত ভেবে কিছু করিনি। আমি এমন হতভম্ব হয়ে পড়েছিলুম যে কর্নেলকে জানানোর আগে কাকে বলা উচিত হবে কিনা ভেবে পাইনি। বেশ তো, এখন বললুম। খামটা ফেরার পথে নিয়ে এসো তাহলে। কই দেখি। এখানে নয়, হোটেলে ফিরে দেখাবো। না, জাস্ট একবার ছুঁয়ে আঁচ করে দেখি না কি আছে। একটা হালকা খাম, চিঠিপিটি আছে হয়তো। জয়া, একবার প্লিজ ছুতে দাও। কই, কোথায় রেখেছো? কাতুকুতু লাগছে। কোথায় রেখেছো বলোই না বাবা। বুকে। মেয়েরা যেখানে গোপনীয় জিনিস রাখে। যেদের বসে ওর ব্লাউজের ভেতর হাত ঢোকাতে যাচ্ছি, আচমকা পিছনে কর্নেলের গম্ভীর আওয়াজ, তো অসভ্যতা করো না। আচমকা ওই আওয়াজ শুনে ছিটকে সরে দাঁড়িয়েছিলাম। কর্নেল এগিয়ে এসে বললেন, জয়ন্তী, শিগগির খামটা দাও, তুমি বড্ড অসাবধানী। জয়ন্তী চমকে উঠেছিল। কর্নেল? হ্যাঁ, খামটা দাও। আর দেখো, বৃষ্টি আসছে। তিনজনেই এবার দৌড়াতে শুরু করি। জয়ন্তী বুকের ভেতর থেকে বের করে জিনিসটা দিল। পকেটে পুরে কর্নেল বললেন, কুইক মার্চ। হ্যাঁ, ঝড়টা কমে এসেছে। কালকের মতো ভয়ঙ্কর ঝড় আজ আর হলো না, কিন্তু বৃষ্টির গন্ধ ভেসে আসছে বাতাসে। আমরা তিনজনে জোর কদমে হোটেলের দিকে এগিয়ে গেলাম। লাউঞ্জে ডক্টর সীতানাথ পট্টনায়ক আর মিস্টার খান্না বসেছিলেন। কর্নেলকে দেখে খান্না বললেন, কতক্ষণ থেকে অপেক্ষা করছি আপনার। কর্নেল একটু হেসে বললেন, তাই বুঝি? 1 মিনিট, আমি এই তরুণ বন্ধু দুটিকে বিদায় দিয়ে এক্ষুনি আসছি। ঘরে এসে আমি ও জয়ন্তী ক্লান্তভাবে বসে পড়লুম। বাইরে তখন জোর বৃষ্টি শুরু হয়েছে। কর্নেল বললেন, আবার আমি কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। রিভয়া, তোমাদের সময় আনন্দময় হোক। উনি বেরিয়ে গেলে জয়ন্তী আমার দিকে তাকালো। আমিও তাকালুম ওর দিকে। দুজনেই খামটার কথা ভাবছি, তাতে কোনো ভুল নেই। একটু পরে দুজনেরই একসঙ্গে ফোঁস করে দুটি দীর্ঘশ্বাস পড়ল। তারপর জয়ন্তী আমার বিছানায় গড়িয়ে পড়ে বলল, কফি বলে দাও জয়ন্ত, বড্ড ক্লান্ত। ফোনটা তুলে রুম সার্ভিসের নাম্বার ডায়াল করতে থাকলুম। বৃষ্টির সুন্দর শব্দে এখন বানেশ্বরের আরেকটি রাত মুখর হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।